Hello students, welcome to ADPH Academy. A humble welcome to all of you for today's class. আমি তোমাদের স্যার কৃষ্ণেন্দু স্যার আজকে তোমাদের সিবিএসই ক্লাস 7 এর ট্রান্সপোর্টেশন অফ মেটেরিয়াল এই চ্যাপ্টারটি পড়াবো। আমি 100% গ্যারেন্টি দিয়ে বলতে পারি যে তোমাদের এই ক্লাসটি অত্যন্ত সহজ এবং ইন্টারেস্টিং মনে হবে। শুধু তোমরা ক্লাসটিকে না স্কিপ করে দেখতে থাকো এবং এনজয় করতে থাকো আজকের ক্লাসটি। তো চলো শুরু করা যাক। ট্রান্সপোর্টেশন অফ মেটেরিয়াল। সবার প্রথম এই ট্রান্সপোর্টেশন অফ মেটেরিয়াল এই চ্যাপ্টারটার সামারিটা কি আমরা জেনে নিই। তো ট্রান্সপোর্টেশন অফ মেটেরিয়ালস আমাদের ডিফারেন্ট প্ল্যান্ট এনিম্যাল সবের মধ্যেই দেখতে পাওয়া যায়। আমাদের আর্থে যত লিভিং থিংস আছে, লিভিং বিংস আছে, সবের মধ্যেই ট্রান্সপোর্টেশন অফ মেটেরিয়াল এই প্রসেসটি আমরা দেখতে পাই। কেন দেখতে পাই? বিকজ ইট ইজ অ্যান ইম্পর্টেন্ট প্রসেস। ট্রান্সপোর্টেশনের থ্রুই ডিফারেন্ট মেটেরিয়ালকে আমাদের বডির এক জায়গা থেকে অন্য জায়গায় ট্রান্সপোর্ট করতে হয়। কেন হয়? ডিফারেন্ট নিড থাকে। লাইক আমি যদি নিউট্রিয়েন্টস এর কথাই বলি, আমাদের নিউট্রিয়েন্টস আমরা মুখ দিয়ে খাই, দেন আমাদের স্টোমাকে যায়, ইন্টেস্টাইনে যায়, সেখান থেকে অ্যাবজর্ব হওয়ার পর ব্লাডের থ্রু ডিফারেন্ট ডিফারেন্ট সেলে চলে যায়। আমি যদি প্ল্যান্টের কথা বলি, মিনারেল প্ল্যান্ট রুট থেকে কালেক্ট করে এবং সেটা ধীরে ধীরে করে থ্রু আউট দ্য প্ল্যান্ট ডিস্ট্রিবিউটেড হয়ে যায়। তো এই যে ট্রান্সপোর্ট হচ্ছে, এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। তো এই ট্রান্সপোর্টেশন অফ মেটেরিয়াল নিয়ে এই চ্যাপ্টারে আমরা দেখব এবং কি কি মানে কেন হয়, কোথা থেকে কোথায় যায়, কিসের থ্রু যায়, এই সব জিনিসগুলো একটা একটা করে আমরা দেখতে চাই থাকবো। তো চলো শুরু করা যাক আজকের ক্লাস। তো at first introduction. Transportation of material is a vital process in all living organisms. তো যত লিভিং অর্গানিজমস আছে, ট্রান্সপোর্টেশন অফ মেটেরিয়াল খুব ভাইটাল প্রসেস। যত লিভিং অর্গানিজমস আছে সবার জন্য, সে তুমি প্ল্যান্ট কি ধরো কি অ্যানিমেল ধরো, সবার জন্য। ইট রেফার্স টু দ্য মুভমেন্ট অফ এসেন্সিয়াল সাবস্টেন্স লাইক ওয়াটার, নিউট্রিয়েন্ট, গ্যাসেস, ওয়েস্ট প্রোডাক্ট within the plant and animals. তো যা কিছুই একটা লিভিং বডির মধ্যে ট্রান্সপোর্ট হয়, লাইক ওয়াটার ট্রান্সপোর্ট হতে পারে, নিউট্রিয়েন্ট ট্রান্সপোর্ট হতে পারে, ইভেন গ্যাসেস, যে গ্যাস আমরা রেসপিরেশনের থ্রু ইনটেক করি সেই গ্যাসেসও ট্রান্সপোর্ট হয়। ইভেন ওয়েস্ট প্রোডাক্ট, আমরা যে ডেইলি লাইফস্টাইলে যত ওয়েস্ট প্রোডাক্ট জেনারেট হয় আমাদের বডিতে, সেই ওয়েস্ট প্রোডাক্ট গুলোই ট্রান্সপোর্ট হয়। সেটা প্ল্যান্টেরও হয়, সেটা অ্যানিমেলস এর হয়, এগুলো ট্রান্সপোর্টেড হয়। দিস প্রসেস এনশিওর দ্যাট এভরি সেলস in the body gets the materials it needed for survival and proper functioning. এই প্রসেসের থ্রুই এটা এনশিওর করা হয় যে আমাদের বডির যত সেল আছে, সমস্ত সেল সমস্ত এসেনশিয়াল মেটেরিয়াল গুলো তারা পেতে পারবে বা পাবে। বোঝা গেল? তো ট্রান্সপোর্ট যেটা আছে, যে ইন মাল্টিসেলুলার অর্গানিজম স্পেশালাইজড সিস্টেম আর রেসপন্সিবল ফর দিস ট্রান্সপোর্টেশন বিকজ ডাইরেক্ট ডিফিউশন is not sufficient to meet the demand of all cell. যদি আমরা ইউনিসেলুলার অর্গানিজমকে দেখি, তো ইউনিসেলুলার অর্গানিজমের তো একটিই মাত্র সেল, তো তার তো ট্রান্সপোর্টের কোনো গল্প নেই। যা নেবে এনভায়রনমেন্ট থেকে ডাইরেক্টলি ডিফিউশনের থ্রু ইনটেক করবে, যা বের করানোর ডিফিউশনের থ্রু বাইরে বের করে দেবে। কিন্তু যদি মাল্টিসেলুলার অর্গানিজমস দেখি, সেখানেই ট্রান্সপোর্টেশন কিন্তু দেখতে পাওয়া যায়। তো ট্রান্সপোর্টেশন, রিমেম্বার, এটা কিন্তু ইউনিসেলুলার অর্গানিজমে দেখতে পাওয়া যায় না, এটা মাল্টিসেলুলার অর্গানিজমে দেখতে পাওয়া যায়, বিকজ সেখানেই ট্রান্সপোর্টেশনের ইম্পর্টেন্স আছে। তো সেটা কিভাবে হয়? যদি এনিম্যালস এর ক্ষেত্রে দেখি, দ্য সার্কুলেটরি সিস্টেম ট্রান্সপোর্ট অক্সিজেন, নিউট্রিয়েন্টস অ্যান্ড ওয়েস্ট মেটেরিয়াল। সার্কুলেটরি সিস্টেম এনিম্যালদের ক্ষেত্রে যে সিস্টেমটা ট্রান্সপোর্ট করে, সেই সিস্টেমটাকে আমরা কি বলি? সার্কুলেটরি সিস্টেম বলি, যারা অক্সিজেন, নিউট্রিয়েন্ট এবং ওয়েস্ট মেটেরিয়ালকে বডির এক জায়গা থেকে অন্য জায়গায় ট্রান্সপোর্ট করে নিয়ে যায়।
যদি আমরা প্ল্যান্টের ক্ষেত্রে দেখি তাহলে সেটাকে ভাস্কিউলার সিস্টেম বলি। ভাস্কিউলার সিস্টেম মানে টু টাইপস অফ ভেসেল সেখানে দেখতে পাওয়া যায়। ওয়ান ইজ জাইলেম ভেসেল, ওয়ান ইজ ফ্লোয়েম ভেসেল। পরে আমরা এটা ইম্পর্টেন্টলি ডিসকাস করব, ইলাবোরেটলি ডিসকাস করব, এখন অতটা ইলাবোরেটলি ডিসকাস করছি না। তো যাই হোক, জাইলেম ভেসেল অ্যান্ড ফ্লোয়েম ভেসেল, তো এই দুটো মিলে হয় ভাস্কিউলার সিস্টেম। এই ভাস্কিউলার সিস্টেমও কি করে না, ভাস্কিউলার সিস্টেমের মাধ্যমে আমাদের ওয়াটার, মিনারেল, ফুড, এইগুলো হচ্ছে প্ল্যান্টের ডিফারেন্ট পার্ট থেকে ডিফারেন্ট পার্টে ট্রান্সপোর্টেড হয়। তো ট্রান্সপোর্ট অফ সাবস্টেন্স ইন এনিম্যাল, তো আমরা এখন দেখবো কি ট্রান্সপোর্ট অফ সাবস্টেন্স ইন এনিম্যালটাকে আমরা ইলাবোরেটলি দেখতে চাইছি। তো আবার সেই ইউনিসেলুলার অর্গানিজমের কথা বলা হয়েছে। দেখো ইউনিসেলুলার অর্গানিজমের তো ট্রান্সপোর্টেশন লাগেই না সেই অর্থে। তো ইন ইউনিসেলুলার অর্গানিজম such as amoeba, paramecium, substance transport within the cell through diffusion. জাস্ট একটা সিম্পল ডিফিউশন হবে, কমপ্লিট কাজ। তো ট্রান্সপোর্টেশনের এখানে কোনো গল্পই নেই। ইন এনিম্যালস যেটা মাল্টিসেলুলার হয়, the transport of substance is essential for carrying nutrient, oxygen and hormone to different part of the body as well as for removing waste product, যেটা আগেও বলা হয়েছে। So this process is carried out by a well organized system known as circulatory system. তো অ্যানিম্যালের ক্ষেত্রে যে সিস্টেমটা ট্রান্সপোর্টেশনে হেল্প করে সেই সিস্টেমটাকে কি বলা হয়, সার্কুলেটরি সিস্টেম বলা হয়। বোঝা গেল? ওকে, দ্য সার্কুলেটরি সিস্টেম ইনক্লুডস, এর মধ্যে কি কি আছে সার্কুলেটরি সিস্টেমের মধ্যে? সবের প্রথম হার্ট আছে। যে কোনো এনিম্যালস এর দেখে নেবে সবার প্রথম হার্ট আছে। শুধু আমাদের যে হার্ট থাকে তা নয়, সমস্ত এনিম্যালস এরই হার্ট থাকে। হুইচ অ্যাক্টস এজ আ পাম্প। আচ্ছা তোমরা নিশ্চয়ই সবাই ওয়াটার পাম্প দেখেছো। ওয়াটার পাম্পের থ্রু কি করে হয় যে ওয়াটারকে এক জায়গা থেকে পাম্প আউট করে অন্য জায়গায় ফেলা হয় বা অন্য জায়গায় নিয়ে যাওয়া হয়। তো আমাদের হার্টও জাস্ট অ্যাক্টস লাইক এ পাম্প। এটা শুধু ওয়াটারের বদলে ব্লাডকে পাম্প করে, আর এটা আমাদের বডিতে আছে। তো খুব জানলে ইন্টারেস্টিং তোমাদের মনে হবে যে একটা ওয়াটার পাম্প কি ইলেকট্রিসিটিতে চলে, আমাদের হার্টও কিন্তু ইলেকট্রিসিটিতেই চলে। হার্ট ইজ জাস্ট লাইক আ মেশিন, ঠিক আছে, এটাও ইলেকট্রিসিটিতেই চলে। তো সেই ইলেকট্রিসিটিটা আমাদের বডিতেই জেনারেট হয় এবং সেটা খুব মিনিমাম ইলেকট্রিসিটি, সেই জন্য আমরা কিছু বুঝতে পারি না। তো হার্ট হচ্ছে অ্যাক্টস লাইক আ পাম্প। দেন ব্লাড ভেসেল আছে, ব্লাডকে ক্যারি আউট করার জন্য এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়ার জন্য একটা তো পাইপলাইন সিস্টেম লাগবে, তাই না? তো সেটাকে ব্লাড ভেসেল সিস্টেম বলা হয়। ব্লাড ভেসেল ডিফারেন্ট টাইপস অফ হয়, আর্টারিজ হয়, ভেইনস হয়, ক্যাপিলারিজ হয়, পরে আমরা ডিসকাস করবো এগুলো নিয়ে। হুইচ ফর্ম আ নেটওয়ার্ক টু ক্যারি ব্লাড থ্রু আউট দ্য বডি। তো একটা এই আর্টারিজ, ভেন, ক্যাপিলারি এইগুলো সবাই মিলে একটা নেটওয়ার্ক তৈরি করে। যেমন আমি যদি বলি যে প্ল্যান্টের যে রুটকে নিশ্চয়ই তোমরা দেখেছো। প্ল্যান্টের রুট, যদি একটা প্ল্যান্টকে যদি মাটি থেকে তুলে নাও, তার রুট সিস্টেমটাকে তোমরা দেখতে পাবে একটা নেটওয়ার্ক তৈরি করে রাখে, ডিফারেন্ট ব্রাঞ্চেস হয়ে এদিক ওদিক গিয়ে একটা নেটওয়ার্ক তৈরি করে রাখে। ঠিক তেমনি ব্লাড ভেসেলস গুলো আমাদের বডিতে একটা নেটওয়ার্ক তৈরি করে রাখে, যে নেটওয়ার্কের থ্রুই তারা ডিফারেন্ট মেটেরিয়ালকে আমাদের বডিতে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যায়। দেন হলো ব্লাড, যেটাই অ্যাকচুয়ালি সব ট্রান্সপোর্ট করে। তো ব্লাড ইজ দ্য ট্রান্সপোর্ট মিডিয়াম, যে মিডিয়ামের থ্রু যা কিছু জিনিসপত্র ট্রান্সপোর্ট হওয়ার দরকার হচ্ছে সেগুলো ট্রান্সপোর্টেড হয়। হুইচ ক্যারি অক্সিজেন, অক্সিজেন মানে গ্যাসেস কে ট্রান্সপোর্ট করে, নিউট্রিয়েন্টস কে ট্রান্সপোর্ট করে, যা কিছু আমরা খাই সেখান থেকে যে নিউট্রিয়েন্ট অ্যাবজর্ব করি আমরা পাই, সেই নিউট্রিয়েন্টস গুলোকে ট্রান্সপোর্ট করে নিয়ে যায়। অ্যান্ড ওয়েস্ট প্রোডাক্ট, ওকে, ওয়েস্ট প্রোডাক্ট গুলোকেও ট্রান্সপোর্ট করে নিয়ে যেতে হয়, কারণ ওয়েস্ট প্রোডাক্ট ইজ ভেরি ডেঞ্জারাস ফর আওয়ার লিভিং সেল। তো তাকে লিভিং সেল থেকে বের করে একটা প্রপার স্টোরেজ জায়গায় নিয়ে যেতে হয়, পরে সময়ে সময়ে সেই জায়গা থেকে আমরা ওয়েস্ট প্রোডাক্টটাকে বের করে দিই ভাই। ক্লিয়ার হলো? আই হোপ যে এই স্লাইডটা তোমাদের মোটামুটি বুঝতে পেরেছো তোমরা। তো আমরা পরের স্লাইডে যাই, দেখতে পাবো অনেক ইন্টারেস্টিং জিনিসপত্র। তো চলো। ফার্স্ট এখানে দেখো আমরা বলেছি যে সার্কুলেটরি সিস্টেম ইন হিউম্যান বিংস, অর্থাৎ সবের প্রথম আমরা আমাদেরকে জানবো আমাদের বডিতে সার্কুলেশন কিভাবে হয় সেইটা আমরা ডিসকাস করব। তো ইন হিউম্যানস দ্য সার্কুলেটরি সিস্টেম কনসিস্ট অফ ব্লাড ভেসেলস অ্যান্ড হার্ট।
অর্থাৎ আমাদের বডিতে কি কি আছে সার্কুলেটরি সিস্টেমের মধ্যে? ব্লাড আছে, যেটা ট্রান্সপোর্ট মিডিয়াম, ব্লাড ভেসেলস আছে, যেটা অ্যাকচুয়ালি একটা পাইপ লাইন, অ্যান্ড হচ্ছে গিয়ে কি হার্ট আছে, ঠিক আছে, যেটা পাম্পের মতো কাজ করে। তো সবের প্রথম ব্লাড দেখো। ব্লাড ইজ আ ভাইটাল ফ্লুইড ইন অ্যানিমালস দ্যাট পারফর্ম ভেরিয়াস ফাংশন ইনক্লুডিং ট্রান্সপোর্টিং অক্সিজেন, নিউট্রিয়েন্টস অ্যান্ড ওয়েস্ট প্রোডাক্ট, ঠিক আছে। তো ব্লাড বলছে কি একটা ভাইটাল ফ্লুইড, ফ্লুইড মিডিয়াম। তো ফ্লুইড মিডিয়াম না হলে সলিড বা গ্যাসিয়াস মিডিয়াম, গ্যাসিয়াস তবু এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারে, বাট সলিড মিডিয়াম তো এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারে না। তো ব্লাড কিন্তু ফ্লুইড মিডিয়াম। তোমরা সবাই ব্লাড দেখেছো কখনো না কখনো, তোমাদের কোথাও না কোথাও আঘাত লেগে ছুলে গিয়েছে বা এরকম সামথিং হয়েছে, তো সেক্ষেত্রে তোমরা নিজেদের ব্লাড বেরোতে দেখেছো, ব্লাড ফ্লুইড হয়, রেড কালারের হয়। তো ব্লাডের মধ্যে ব্লাড কি কি ক্যারি আউট করে? দেখো, অক্সিজেন ক্যারি আউট করে। যে অক্সিজেন আমরা রেসপিরেশনের থ্রু ইনটেক করি, সেটা অ্যাকচুয়ালি লাংস থেকে আমাদের থ্রু আউট দ্য বডিতে নিয়ে যায় কে? ব্লাডই নিয়ে যায়। নিউট্রিয়েন্ট, যে নিউট্রিয়েন্ট আমরা ইনটেক করি থ্রু ফুড, ফুডের থ্রু আমরা ইনটেক করি, সেখান থেকে আমাদের ইন্টেস্টাইন থেকে সেই নিউট্রিয়েন্ট গুলোকে ব্লাডই ক্যারি আউট করে নিয়ে যায় ডিফারেন্ট সেল অফ আওয়ার বডি। ওয়েস্ট প্রোডাক্ট, আমাদের ইচ অ্যান্ড এভরি সেলের মধ্যে ওয়েস্ট প্রোডাক্ট জেনারেট হয়। সেই ওয়েস্ট প্রোডাক্টকেও এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যায় কে? এই ব্লাড। It circulates through the body via the circulatory system and is essential for maintaining life. তো এই সার্কুলেশন করে, ট্রান্সপোর্টেশন করে বলেই আমরা আমাদের লাইফস্টাইলটা ঠিক মতো করে লিড করতে পারি, বা আমাদের ফিজিওলজিক্যাল যে ফাংশন গুলো, মানে বডির ইনসাইডে যে ফাংশন গুলো হচ্ছে, সেগুলো ঠিক মতো করে চলতে পারে। তো সবের প্রথমে ব্লাডের কম্পোনেন্ট আমরা জানি। দেখো, ব্লাড, দেখো এখানে ব্লাডের ছবি দেওয়া আছে, তোমাদের ব্লাডের ছবি দেওয়া আছে এই জায়গাটায়। ব্লাড, এগুলো হচ্ছে ব্লাড ডোনেশন ক্যাম্পে যে ব্লাড নেওয়া হয়, সেই পাউচ গুলোর ছবি দেওয়া আছে এখানে। তো তোমরা সবাই ব্লাড দেখেছো। নেক্সট হচ্ছে কম্পোনেন্ট অফ ব্লাড। তো প্লাজমা, সবের প্রথমে আছে কি? প্লাজমা। প্লাজমাটা কি? তো প্লাজমা বলছে দ্য লিকুইড পার্ট অফ ব্লাড। ব্লাডের যে লিকুইড পার্টটা, সেটাকেই আমরা বলছি প্লাজমা। ওকে, মেকিং আপ অ্যাবাউট 55% অফ ইটস ভলিউম। তো টোটাল ব্লাডটাকে যদি আমরা 100% ইমাজিন করি বা ধরে নিই, তাহলে তার 55% হচ্ছে জাস্ট শুধু ফ্লুইড মিডিয়ামটা থাকে, যেটাকে আমরা বলছি প্লাজমা। প্লাজমাকে দেখতে কিরকম? পেল ইয়েলোইশ ফ্লুইড, একটা হালকা ইয়েলোইশ কালারের একটা ফ্লুইড, যেটার মধ্যে কি আছে? ওয়াটার 90% আছে, আর কিছু ডিজলভ সাবস্টেন্স আছে, লাইক নিউট্রিয়েন্টস, হরমোন, এনজাইমস অ্যান্ড ওয়েস্ট প্রোডাক্ট। দেখো, এই যে 90%টা বলেছে না, এই 55%টাকেই যদি আমরা 100% ধরি, সেই 100%-এর 90% হচ্ছে গিয়ে ওয়াটার, আর বাকি 10%-এর মধ্যে নিউট্রিয়েন্টস, হরমোন, এনজাইমস, ওয়েস্ট প্রোডাক্ট এইগুলো আছে। তো তোমরা এখানে একটা ছবি লক্ষ্য করো, এটা সম্পূর্ণ ব্লাড, এটা হচ্ছে সম্পূর্ণ ব্লাড। এই ব্লাডের মধ্যে কি আছে? এই ব্লাডের মধ্যে যদি একে সেন্ট্রিফিউজেশন নামে একটি প্রসেস হয়, প্রসেস করা হয়, তাহলে দেখতে পাবো কি না, এই ব্লাডের দুটো পার্ট সেপারেট হয়ে যায়। একটা হচ্ছে প্লাজমা, এই ইয়েলোইশ কালারের যে পার্টটা প্লাজমা, আর নিচে হয়ে যাচ্ছে যে যে ব্লাড সেল গুলো পড়ে থাকে, সেইগুলো সেপারেট হয়ে যায়। যদি তোমরা আমার ক্লাসে জয়েন করো, অফলাইন ক্লাসে, তখন আমরা এই প্র্যাকটিক্যাল গুলো তোমাদের সামনে করে দেখাতে পারবো। সেন্ট্রিফিউজেশনের মাধ্যমে কিভাবে প্লাজমাকে আলাদা করা হয়, ব্লাডকে আলাদা করা হয়, সেইগুলো আমরা সামনে তোমাদের দেখাতে পারবো। ওকে, তো দিস ইজ প্লাজমা। তো আর দিস ইজ ব্লাড সেল। কেন ব্লাড সেল গুলো নিচে আছে? কারণ ব্লাড সেল একটু ওয়েটে ভারী হয়, তো সেই জন্য সে নিচে চলে আসছে, প্রেসিপিটেট ডাউন করে গেছে। আর প্লাজমা জাস্ট ফ্লুইড মিডিয়াম একটা, সেও করে গেছে। বোঝা গেল? নেক্সট হচ্ছে রেড ব্লাড সেল। রেড ব্লাড সেল কিরকম? এটা হচ্ছে কি প্লাজমা আর ব্লাড সেল ডিফারেন্ট টাইপস অফ হয়। একটা রেড ব্লাড সেল, হোয়াইট ব্লাড সেল, আর প্লেটিলেটস। তো চলো আমি এখানে একটা লিখে দিচ্ছি। ব্লাড সেল ডিফারেন্ট টাইপস এর হয়। একটা হচ্ছে কি রেড ব্লাড সেল, ব্লাড সেল, ডিফারেন্ট টাইপস অফ হয়। একটা কি, একটা হচ্ছে আরবিসি,
আরসিবি নয়, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর নয়, ঠিক আছে, এটা আরবিসি, রেড ব্লাড সেল। সেকেন্ড হয় ডাব্লিউবিসি। ডাব্লিউবিসি কি? ডাব্লিউ বি অ্যান্ড সি, দ্যাট মিনস হোয়াইট ব্লাড সেল। অ্যান্ড থার্ড হয় কি? প্লেটিলেটস। প্লেটিলেটস। প্লেটিলেটস, ঠিক আছে। প্লেটিলেটস, আরবিসি, ডাব্লিউবিসি আর প্লেটিলেটস, এইগুলো হচ্ছে গিয়ে ব্লাড সেল, ডিফারেন্ট টাইপস অফ ব্লাড সেল। তো তার মধ্যে আমরা সবের প্রথমে রেড ব্লাড সেলকে আমরা, চলো আমরা দেখে নিই রেড ব্লাড সেল কিরকম হয়, সেটাকে আমরা দেখে নিই। ওকে, তো দেখো এখানে রেড ব্লাড সেলের পিকচার দেওয়া আছে। ঠিক দেখতে কিছুটা কফি কো চকলেটের মতো লাগছে না? কফি কো লজেন্সের মতো লাগছে, দেখো মাঝখানটা একটু আহ একটু গোল টাইপের আছে, এবং দুপাশটা একটু সোয়েল আপ করে আছে। ঠিক দেখতে আরবিসি কে বা রেড ব্লাড সেলকে এরকমই দেখতে হয়, ঠিক আছে। আমাদের ব্লাডে যে রেড কালার যে ব্লাড সেলের জন্য আসে, সেটা হচ্ছে এই রেড ব্লাড সেল, আর এই রেড ব্লাড সেলকে দেখতে এরকমই হয়। তো রেড ব্লাড সেলকে সংক্ষেপে বা ইন শর্ট আমরা আরবিসি বলছি। অলসো নোন অ্যাজ এরিথ্রোসাইট, এর আরো একটি নাম কি? এরাইথ্রোসাইট। ওকে, এই এরাইথ্রোসাইটের যে রেড কালার হয়, রেড কালার, সেই রেড কালারটা কিসের জন্য হয়? রেড কালারটা হিমোগ্লোবিনের জন্য হয়। রেড ব্লাড সেলের মধ্যে একটা পিগমেন্ট থাকে, যেটার নাম হচ্ছে হিমোগ্লোবিন। এই হিমোগ্লোবিনের জন্যই ব্লাডটা রেড কালারের হয়ে থাকে। হিমোগ্লোবিন দুটো জিনিস নিয়ে তৈরি হয়, একটা হিম আর একটা গ্লোবিন, ঠিক আছে। এই হিমোগ্লোবিন একটা প্রোটিন, যেই প্রোটিনের সাথে কে বাইন্ড হয়? অক্সিজেন বাইন্ড হয়, অ্যান্ড গিভস ব্লাড ইটস রেড কালার। এই যে আমরা কিছুক্ষণ আগে বললাম না, যে ব্লাড আমাদের অক্সিজেনকে ক্যারি আউট করে নিয়ে যায় এক জায়গা থেকে অন্য জায়গায়, আই মিন লাংস থেকে ব্লাড হচ্ছে অক্সিজেনকে ডিফারেন্ট জায়গায় ক্যারি আউট করে নিয়ে যায়। তো ব্লাড কি করে নিয়ে যায় অক্সিজেনকে? অক্সিজেন তো একটা গ্যাস, আর ব্লাড তো ফ্লুইড, কি করে নিয়ে যাবে? এই হিমোগ্লোবিনই হচ্ছে সেই কম্পোনেন্ট যে কিন্তু অক্সিজেনকে এক জায়গা থেকে অন্য জায়গায় ব্লাডের থ্রু নিয়ে যেতে হেল্প করে। ব্লাডের মধ্যে আরবিসি থাকে, আরবিসির মধ্যে হিমোগ্লোবিন থাকে। এই হিমোগ্লোবিন অক্সিজেনের গ্যাসের সাথে বাইন্ড করে। তোমরা জানবে ফিউচার ক্লাসে যে আম, এক ওয়ান হিমোগ্লোবিন মলিকিউল ক্যান বাইন্ড 4 molecules অফ অক্সিজেন, ঠিক আছে। ওয়ান হিমোগ্লোবিন মলিকিউলস 4 অক্সিজেন মলিকিউলের সাথে বাইন্ড করতে পারে, এবং বাইন্ড করার পর HbO4 তৈরি হয়। HbO4 এর পর এই হিমোগ্লোবিনটা, মানে এই অক্সিজেনটাকে এক জায়গা থেকে অন্য জায়গায় ক্যারি আউট করে নিয়ে যাওয়া হয়। ওকে, মেন ফাংশন কি বলছে? Main function: transport of oxygen from the lungs to the body and carry carbon dioxide back to the lungs. So hemoglobin not only oxygen এর সাথে bind করতে পারে, it also can bind with carbon dioxide. কার্বন ডাই অক্সাইড কোথায় তৈরি হয়? এই যে আমরা কার্বন ডাই অক্সাইড রেসপিরেশনের থ্রু বের করি, কখনো প্রশ্ন এসেছে মনে যে কোথায় এই কার্বন ডাই অক্সাইড প্রডিউস হচ্ছে? Carbon dioxide is an example of waste material that is formed inside our cell. তোমরা পরের ক্লাসে বা আপার ক্লাসে পড়বে মেটাবলিজম নামে একটি চ্যাপ্টার। সেই মেটাবলিজমের সময়, যেটা প্রত্যেকটি সেলের মধ্যেই হয়, সেই মেটাবলিজমের সময় কার্বন ডাই অক্সাইড প্রডিউস হয়। সেই কার্বন ডাই অক্সাইডকে ওই সেল থেকে, আই মিন বডি থেকে পুরো বাইরে বের করে দিতে হয়। কিভাবে বের করবে? না, ওই সেলগুলো থেকে কার্বন ডাই অক্সাইড যখন বেরিয়ে আসে, এসে হিমোগ্লোবিনের সাথে বাইন্ড করে নেয়, হয়ে যায় কার্বামিনো হিমোগ্লোবিন। ওকে, তো এই হিমোগ্লোবিনের সাথে বাইন্ড করে কি করা হয় না, কার্বন ডাই অক্সাইডকে বডির ওই সেল থেকে লাংসে নিয়ে আসা হয়, এবং লাংস থেকে ওটি বাইরে বেরিয়ে যায়। তো এখানে তিনটে নাম আমরা দেখব। তিনটে নাম কি কি? একটা হচ্ছে কি কার্বক্সি হিমোগ্লোবিন, কার্বামিনো হিমোগ্লোবিন, আর একটা আহ অক্সি হিমোগ্লোবিন। তো তিনটে নাম আমরা দেখে নিই, চলো। যদি আমরা এইচ কে দেখি, মানে হিমোগ্লোবিন। তো হিমোগ্লোবিন তিন রকমের হয়। একটা কি? অক্সি হিমোগ্লোবিন। অক্সি হিমোগ্লোবিন কখন অক্সি হিমোগ্লোবিন তৈরি হয়? না, যখন
অক্সিজেনের সাথে বাইন্ড করে তখন অক্সি হিমোগ্লোবিন তৈরি হয়। 2 নম্বর কি? 2 নম্বর হচ্ছে কার্বক্সি হিমোগ্লোবিন। কার্বক্সি হিমোগ্লোবিন কার্বক্সি হিমোগ্লোবিন কখন হয়? কার্বক্সি হিমোগ্লোবিন তোমরা সবাই মনে করবে হয়তো কার্বন ডাই অক্সাইডের সাথে বাইন্ড করলে কার্বক্সি হিমোগ্লোবিন হয়, বাট এটাই ফ্যাক্ট। কার্বন ডাই অক্সাইড নয়, এটা কার্বন মনোক্সাইডের সাথে যখন বাইন্ড করে হিমোগ্লোবিন তখন হয় কার্বক্সি হিমোগ্লোবিন। আর কার্বামিনো হিমোগ্লোবিন কখন হয়? কার্বামিনো হিমোগ্লোবিন কখন হয়? কার্বামিনো হিমোগ্লোবিন কার্বামিনো হিমোগ্লোবিন কখন হয়? না যখন কার মাধ্যমে বাইন্ড করা হয়? না যখন কার্বন ডাই অক্সাইডের সাথে হিমোগ্লোবিন বাইন্ড করে তখন কার্বামিনো হিমোগ্লোবিন তৈরি হয়। তাহলে বুঝতেই পারছো যে এখানে একটা ভুল হওয়ার চান্স আছে, যে কার্বন ডাই অক্সাইড এটা একটা প্রোনাউন্সিয়েশনটা কার্বক্সির মতো হলেও এখানে কিন্তু কার্বামিনো হিমোগ্লোবিন হবে। আবার কার্বন মনোক্সাইড প্রোনাউন্সিয়েশনটা কার্বামিনোর মতো হলেও এখানে হবে কার্বক্সি হিমোগ্লোবিন। বোঝা গেল? এবার এই হিমোগ্লোবিন কার সাথে বেশি বাইন্ড করতে ভালোবাসে? হিমোগ্লোবিন কিন্তু সবের বেশি বাইন্ড করতে ভালোবাসে কার্বন মনোক্সাইডের সাথে, তারপর বেশি বাইন্ড করতে ভালোবাসে কার্বন ডাই অক্সাইডের সাথে, তারপর বেশি বাইন্ড করতে ভালোবাসে অক্সিজেনের সাথে। তাহলে বুঝতে পেরেছো, হিমোগ্লোবিনকে যদি অপশন দেওয়া হয় যে কার্বন মনোক্সাইড, কার্বন ডাই অক্সাইড আর অক্সিজেন, হিমোগ্লোবিন কিন্তু সবের আগে যে কার্বন মনোক্সাইডের সাথে বাইন্ড করবে, তারপর কার্বন ডাই অক্সাইডের সাথে বাইন্ড করবে এবং সব শেষে গিয়ে অক্সিজেনের সাথে বাইন্ড করবে। তো অক্সিজেনের সাথে হিমোগ্লোবিনের ঠিক অত ভালো বন্ধুত্ব নেই। কিন্তু এটা কেন নেই? তোমরা বলবে যে হিমোগ্লোবিন যদি অক্সিজেনকে ক্যারি আউট করে নিয়ে যায়, তো অক্সিজেন তো আমাদের জন্য খুব ইম্পর্ট্যান্ট একটা গ্যাস, তো হিমোগ্লোবিনের সাথে অক্সিজেনের তো বাইন্ডিং খুব ভালো হওয়া দরকার ছিল, তাই না? তো এখানে একটা প্রশ্ন আসতেই পারে, কিন্তু কার্বন মনোক্সাইড বা কার্বন ডাই অক্সাইড এটা তো অত ভালো গ্যাস নয়, তো এদের সাথে হিমোগ্লোবিনের এত বাইন্ডিং ভালো কেন? তো এর একটা কারণ আছে, এবং এই অক্সিজেনের সাথে কম বাইন্ডিং হওয়ার জন্যই কিন্তু আমরা আজকে বেঁচে আছি। কিভাবে? সাপোজ ধরে নাও যে অক্সিজেনের সাথে হিমোগ্লোবিনের ধরো বাইন্ডিংটা খুব ভালো রইল, তো তখন কি হবে? আমরা লাংস দিয়ে অক্সিজেন ইনটেক করব, সে গিয়ে হিমোগ্লোবিনের সাথে অক্সি হিমোগ্লোবিন তৈরি করে নেবে। দেন কি করবে অক্সি হিমোগ্লোবিন তৈরি করার পর? ওটা আমাদের ব্লাডের থ্রু ডিফারেন্ট বডি পার্টে আমাদের চলে যাবে। কিন্তু সেখানে যদি অক্সিজেনের সাথে যদি হিমোগ্লোবিনের অ্যাফিনিটি বা বাইন্ডিং, যে বন্ধুত্ব বা ফ্রেন্ডশিপটা যদি খুব বেশি হয়, তাহলে হিমোগ্লোবিন কি অক্সিজেনকে ছাড়তে চাইবে? না, কখনোই ছাড়তে চাইবে না। হিমোগ্লোবিন অক্সিজেনকে ছাড়তেই চাইবে না। ফলে ওই এলাকার বা ওই এরিয়ার যে সেলগুলো, তারা কিন্তু কখনোই অক্সিজেনকে পেতে পারবে না। বোঝা গেল? তো সেই জন্যই অক্সিজেনের প্রতি হিমোগ্লোবিনের যে ফ্রেন্ডশিপটা সেটা অতটা ভালো নয়। যে আচ্ছা চলো, ক্লাসমেট টাইপের আর কি, আচ্ছা একই ক্লাসে পড়ছি চলো নিয়ে যাই, যে ওখানে ওকে যেখানে নিয়ে যাওয়া সেখানে গিয়ে ওকে ছেড়ে দেবো, আমার ওকে অত ধরে রাখার দরকার নেই। হিমোগ্লোবিন ঠিক এরকম ভাবে অক্সিজেনকে, এবং সেই জন্যই আমাদের বডির ডিফারেন্ট পার্টের সেলগুলো ওরা কিন্তু অক্সিজেনকে পেতে পারে। যদি অ্যাফিনিটি বা বাইন্ডিং অ্যাফিনিটি বা ফ্রেন্ডশিপ হিমোগ্লোবিনের সাথে অক্সিজেনের বেশি হতো, তাহলে কিন্তু পেতো না। তো এই অ্যাফিনিটি কম বলেই এরা কিন্তু পেতে পারে। বোঝা গেল ব্যাপারটা কি? তো এই হলো গল্প। ঠিক আছে? তোমরা যখন ক্লাস করবে অফলাইনে, তখন এই যে লেখাগুলো আমি লিখছি, এই লেখার সবাই পিডিএফ তোমাদেরকে আমি দিয়ে দেবো। ঠিক আছে? হোয়াটসঅ্যাপে আমি সেন্ড করে দেবো, ক্লাসের শেষেই হোয়াটসঅ্যাপে সেন্ড করে দেবো। কিন্তু এখন এটা আমি এখানে করছি আর কি। চলো নেক্সট স্লাইড। নেক্সট স্লাইডে কি বলেছে? হোয়াইট ব্লাড সেল। হোয়াইট ব্লাড সেল দেখো এখানে ছবিতে দেওয়া আছে হোয়াইট ব্লাড সেল। এই যে হোয়াইট কালারের যে ব্লাড সেলটা দেখতে পাচ্ছ, এখানে হোয়াইট ব্লাড সেল।
এর পিকচার এটা, এটা দেখো রেড ব্লাড সেল, এটা রেড ব্লাড সেল, কিন্তু এটা হচ্ছে হোয়াইট ব্লাড সেল। দেখতে স্ফেরিক্যাল টাইপের। আর হোয়াইট ব্লাড সেলের কিন্তু ডিফারেন্ট টাইপ অফ হোয়াইট ব্লাড সেল থাকে, তোমরা হায়ার ক্লাসে পড়বে। এই ক্লাসে তোমাদের ডিফারেন্ট টাইপ অফ হোয়াইট ব্লাড সেল নেই। তো ডিফারেন্ট টাইপ অফ হোয়াইট ব্লাড সেল, কিন্তু একটা কথা মনে রাখবে, হোয়াইট ব্লাড সেলের কোনো পারফেক্ট শেপ হয় না, ওরা ওদের শেপ চেঞ্জ করতে পারে। বোঝা গেল? যেমন রেড ব্লাড সেলের একটা পারফেক্ট শেপ হয় যেটা হচ্ছে বাই কনকেভ শেপ, কিন্তু হোয়াইট ব্লাড সেলের কোনো পারফেক্ট শেপ হয় না। বোঝা গেল? হোয়াইট ব্লাড সেলের কোনো পারফেক্ট শেপ হয় না। তো চলো দেখা যাক হোয়াইট ব্লাড সেল কিরকম কি হয়। অলসো নোন অ্যাজ লিউকোসাইট। যেমন রেড ব্লাড সেলের একটা নাম ছিল না, এরাইথ্রোসাইট, ঠিক তেমনি হোয়াইট ব্লাড সেলেরও একটা নাম আছে, তার নাম কি? লিউকোসাইট। এই লিউকোসাইট এর মেন ফাংশন কি? ইট হেল্পস টু ফাইট ইনফেকশন অ্যান্ড প্রোটেক্ট দ্য বডি ফ্রম ডিজিজ। এই যে তোমরা তোমরা প্রত্যেকেই কোনো না কোনো সময়ে তোমাদের কোনো না কোনো ডিজিজ হয়েছে বা শরীর খারাপ হয়েছে। জ্বর তো প্রত্যেকেরই হয়েছে, যদিও জ্বর একটা কোনো ডিজিজ নয়। যেমন এই রিসেন্টলি আমাদের কিছুদিন আগে কোভিড এসেছিল, তোমরা সবাই জানো কোভিড এর কথা। তো ডিফারেন্ট টাইপ অফ ডিজিজ আমাদের প্রায় হয়ে থাকে। তো এই ডিজিজ গুলোর হাত থেকে আমাদের বডিকে প্রোটেক্ট করে কে? এই হোয়াইট ব্লাড সেল। অ্যাকচুয়ালি মেডিসিন কিন্তু আমাদেরকে প্রোটেক্ট করে না, মেডিসিন গিয়ে এই হোয়াইট ব্লাড সেল ফরমেশনটাকে বাড়িয়ে দেয়। অ্যাকচুয়ালি কোনো একটা ডিজিজের এগেনস্টে ফাইট করে কিন্তু আমাদের বডির হোয়াইট ব্লাড সেল। তো আমরা এই অ্যানালজি নিতেই পারি যে যদি আমাদের বডি একটা কান্ট্রি হয়ে থাকে, তাহলে হোয়াইট ব্লাড সেল সেই কান্ট্রির আর্মি। ওকে, যারা এই কান্ট্রিটাকে প্রোটেক্টেড রেখেছে কাদের হাত থেকে? ফরেন এনিমির হাত থেকে। ফরেন এনিমি বলতে ডিফারেন্ট টাইপ অফ প্যাথোজেন্স হয়ে যাবে, ভাইরাস হয়ে যাবে, ব্যাকটেরিয়া হয়ে যাবে, এদের হাত থেকে প্রোটেক্টেড রেখেছে আমাদের বডিকে। টাইপস অফ ডাব্লিউবিসি ইনক্লুড লিম্ফোসাইট, মনোসাইট, নিউট্রোফিল, ইওসিনোফিল, বেসোফিল। এই প্রত্যেকটা টাইপস কিন্তু ইন ফিউচার হায়ার ক্লাসে তোমাদেরকে ডিটেলসে পড়তে হবে। আমি এখন এগুলো ডিটেলসে বলছি না, কারণ এগুলো তোমাদের এখন জানার দরকার নেই। কি কি লিম্ফোসাইট, মনোসাইট, নিউট্রোফিল, ইওসিনোফিল, বেসোফিল, শুধু নামগুলো মনে রাখো, যাতে নেক্সট ক্লাসে যখন পড়বে তখন এগুলো নতুন না মনে হয়। ঠিক আছে? নেক্সট হচ্ছে প্লেটিলেটস। প্লেটিলেটস দেখো, এখানে ছবি আছে, এই দেখো রেড ব্লাড সেল, তার পাশে এখানে প্লেটিলেটস কে দেখতে পাচ্ছ। এই যে হোয়াইট 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 দেখতে লাগছে, এগুলোকে হচ্ছে প্লেটিলেটস। তো প্লেটিলেটস কে ঠিক তেমনি একটা আলাদা নামে আমরা ডাকতে পারি, যার নাম কি? থ্রম্বোসাইট। প্লেটিলেটের আরেক নাম কি? থ্রম্বোসাইট। তাহলে রেড ব্লাড সেলের নাম হচ্ছে ইরাইথ্রোসাইট, হোয়াইট ব্লাড সেলের নাম হচ্ছে লিউকোসাইট, আর প্লেটিলেটস এর নাম হচ্ছে থ্রম্বোসাইট। থ্রম্বোসাইট হেল্পস ইন ব্লাড ক্লটিং টু প্রিভেন্ট এক্সেসিভ ব্লিডিং অ্যান্ড ডিউরিং ইনজুরিজ। তো হেল্পস ইন ব্লাড ক্লটিং টু প্রিভেন্ট এক্সেসিভ ব্লিডিং ডিউরিং ইনজুরিজ। দ্যাট মিনস যখন আমাদের কোথাও ইনজুরি হয় সেখান থেকে ব্লিডিং হতে থাকে। তো যদি ভাবো, তোমরা জাস্ট ইমাজিন করো যে যদি ওই ব্লিডিংটা সবসময় হতো, যদি ব্লিডিংটা বন্ধ না হতো, বন্ধ হয়ে যায় না কিছুক্ষণ পর, যদি বাই চান্স বন্ধ না হতো, তাহলে ওই জায়গা থেকে সমস্ত ব্লাড, আমাদের বডির সমস্ত ব্লাডই কিন্তু বেরিয়ে চলে যেত। বাট সেটা তো হয় না, ব্লাডটা কিছুক্ষণ বেরোনোর পর আটকে যায়, ব্লাড আর বেরোয় না। সেটা কেন হয়? বিকজ এই প্লেটিলেটস কিন্তু কি করে? ব্লাডটাকে বেরোনোটা প্রিভেন্ট করে। বোঝা গেল? তো নেক্সট আমরা দেখবো ফাংশন অফ ব্লাড। ফাংশন অফ ব্লাডে কি আসছে? ট্রান্সপোর্ট আসছে। সবের প্রথমে ট্রান্সপোর্ট, যেটা আমরা এতক্ষণ ধরে বারবার বলে আসছি। ব্লাড কি করে? অক্সিজেন ক্যারি করে কোথা থেকে? লাংস থেকে টিস্যুতে, এবং কার্বন ডাই অক্সাইড ক্যারি করে কোথায়? টিস্যু থেকে লাংসে, জাস্ট উল্টো পথে। ট্রান্সপোর্ট নিউট্রিয়েন্টস ফ্রম দ্য ডাইজেস্টিভ সিস্টেম টু দ্য সেল। আমাদের ডাইজেস্টিভ সিস্টেমে যা কিছু আমরা খাচ্ছি, নিউট্রিয়েন্টস খাচ্ছি, সেই নিউট্রিয়েন্টস গুলোকে অ্যাবজর্ব হওয়ার পর ব্লাডি ডিফারেন্ট ডিফারেন্ট সেলের কাছে সেই নিউট্রিয়েন্টস গুলোকে নিয়ে যায়, ট্রান্সপোর্ট করে নিয়ে যায়। ডিস্ট্রিবিউট হরমোন টু ডিফারেন্ট পার্ট অফ দ্য বডি। আমাদের বডির ডিফারেন্ট জায়গায় অনেক গ্ল্যান্ড থাকে, যাদেরকে এন্ডোক্রাইন গ্ল্যান্ড বলে, তারা বিভিন্ন রকমের হরমোন সিক্রেশন করে। তো সেই হরমোন গুলো কে তাদের ফাংশন যেখানে করবে, হরমোন যেখানে ফাংশন করবে, সেই ফাংশন যেখানে করবে সেখানে নিয়ে যায় কে? ব্লাড। ওকে, নেক্সট কি হচ্ছে? প্রোটেকশনে। প্রোটেকশনে কি করে? ডাব্লিউবিসি ডিফেন্ড দ্য বডি এগেইনস্ট দ্য ইনফেকশন। ডাব্লিউবিসি কি করে? আমাদের বডিকে বিভিন্ন ইনফেকশনের হাত থেকে বাঁচায় বা প্রোটেক্ট করে। কি করে? যত রকমের প্যাথোজেনস আছে, ভাইরাস ব্যাকটেরিয়া আছে, ওদের সাথে ফাইট করে, ফাইট করে আমাদের বডিকে
মানে প্রিভেন্ট করে বা ইনফেকশনের হাত থেকে আমাদের বডিকে বাঁচিয়ে দেয়। প্লেটলেটস হেল্প ইন ক্লটিং টু প্রিভেন্ট দ্য ব্লাড লস ডিউরিং ইনজুরি, সেটাই আমি কিছুক্ষণ আগেই বললাম। অ্যান্ড রেগুলেশনে ব্লাড কিন্তু হেল্প করে। কিরকম রেগুলেশন? যে ব্লাড রেগুলেট বডি টেম্পারেচার বাই ডিস্ট্রিবিউটিং হিটটাকে ডিস্ট্রিবিউট করে বডি টেম্পারেচারটাকে রেগুলেট করে। কিভাবে? চলো একটা এক্সাম্পল দিয়ে বোঝা যাক। সাপোজ ধরে নাও আমরা খুব ভিগোরাস এক্সারসাইজ করেছি বা এক্সেসিভ এক্সারসাইজ করেছি, ধরে নাও সাইক্লিং করেছি বা রান বা দৌড়ে গেছি বা সুইমিং করেছি, সামথিং কিছু না কিছু করেছি। তো তখন কি হয়, আমাদের বডিতে প্রচুর হিট জেনারেট হয়। এখন অতটা হিট বডিতে থাকলে সেটা কিন্তু বডির জন্য খারাপ। তো বডি তো হিট বের করতে হবে। তো কিভাবে হবে, বডি থেকে হিট বেরোবে কি করে? না, বডি থেকে হিট বের করার জন্য সবার প্রথমে আমাদের স্কিন, এই যে স্কিন আছে, এই স্কিনের নিচে যে ব্লাড সার্কুলেশন গুলো আছে না, সেই ব্লাড সার্কুলেশনে প্রচুর পরিমাণে ব্লাড সার্কুলেশনটা বেড়ে যায়। মানে ব্লাড ভেসেলে, স্কিনের নিচে ব্লাড ভেসেলে ব্লাড সার্কুলেশনটা অনেকটা বেড়ে যায়। এবং অ্যাজ এ রেজাল্ট কি হয়, যখনই ব্লাড সার্কুলেশনটা বেড়ে যায়, তখন ওই ব্লাড থেকে হিটটা রেডিয়েশন প্রসেসের থ্রু বাইরে বেরিয়ে যায়, এনভায়রনমেন্টে বেরিয়ে যায়। আবার যখন আমাদের বডি টেম্পারেচার খুব কমে যায়, নর্মালের থেকে কমে যায়, তখন আমাদের হিটটাকে কনজার্ভ করে রাখা দরকার। তো তখন আমাদের স্কিনের নিচে যে ব্লাড ভেসেল, সেখানে সার্কুলেশনটা অনেকটাই কমে যায়। এবং কমে গেলে কি হবে না, তখন ওই হিটটা আর বাইরে বেরোবে না রেডিয়েশন প্রসেসের থ্রু, এবং হিটটা কনজার্ভ হয়ে যাবে, আমাদের বডি টেম্পারেচার আবার নর্মাল চলে আসবে। এছাড়াও ব্লাড হেল্পস টু রেগুলেট পিএইচ লেভেল অ্যান্ড ওয়াটার ব্যালেন্স ইন দ্য বডি। আমাদের বডিতে, আমাদের বডির পিএইচ কতটা থাকবে, ওয়াটার কতটা থাকবে আমাদের বডিতে, সেটাও রেগুলেট করে কিন্তু ব্লাড। তোমরা জানো আমাদের বডির পিএইচ কত? আমাদের বডির পিএইচ হচ্ছে গিয়ে 7.4। আমি এখানে লিখে দিচ্ছি, যে দেখো বডি পিএইচ, বডি পিএইচ বডি পিএইচ কত? 7.4। ঠিক আছে, আমাদের বডি পিএইচ 7.4, এটাকে মেনটেন করে ব্লাড। এছাড়াও ওয়াটার ব্যালেন্সটাকে মেনটেন করে ব্লাড। বোঝা গেল? তো নেক্সট স্লাইডে আমরা চলি। চলো দেখা যাক নেক্সট স্লাইডে কি আছে। ব্লাড ভেসেল। আমরা ব্লাড নিয়ে এতক্ষণ দেখলাম সার্কুলেটরি সিস্টেমে, এবার আমরা ব্লাড ভেসেল নিয়ে দেখব। তো ব্লাড ভেসেল আর টিউব লাইক স্ট্রাকচার দ্যাট ক্যারি ব্লাড থ্রু দ্য বডি। ব্লাড ভেসেল কি? একটা পাইপ লাইনের মতো স্ট্রাকচার। পাইপের মধ্যে কি যায়? ফ্লুইড যায়। তো আমাদের বডিতেও ব্লাড একটা ফ্লুইড, তো সে যাবে একটা পাইপ লাইনের মধ্য দিয়ে। তো ব্লাড ভেসেলও সেই পাইপ লাইন, টিউব লাইক স্ট্রাকচার দ্যাট ক্যারি ব্লাড থ্রু দ্য বডি। Okay, they are essential part the circulatory system which includes the heart and blood. ঠিক আছে, তো হার্টের সাথে ব্লাডটাকে বা হার্ট থেকে ব্লাডকে নিয়ে যায় কে? এই ব্লাড ভেসেল। হার্ট থেকে ব্লাড ভেসেলের থ্রুই গোটা বডিতে ছড়িয়ে পড়ে। এবার আমাদের দেখো এখানে ছবিতে দেওয়া আছে, দেখো এই যে হার্ট, এই হার্ট থেকে কি আছে, এই হার্ট থেকে ব্লাড ভেসেল গুলো গোটা বডিতে, ওপরে মাথার দিকে চলে যাচ্ছে, এখানে দুটো হাতে নিচের দিকে চলে যাচ্ছে, বিভিন্ন জায়গায় চলে যাচ্ছে। ঠিক আছে, তো এখানে এই যে নামগুলো আছে, এই নামগুলো এখন ইগনোর করো, আমরা যখন হার্ট পড়বো তখন এই নামগুলো দেখবো সব একটা একটা করে। তো সবের প্রথমে আমরা কি টাইপস অফ ব্লাড ভেসেল, কত ধরনের ব্লাড ভেসেল হতে পারে, টাইপস অফ ব্লাড ভেসেল দেখি। সবের প্রথমে দেখো থ্রি মেন টাইপস অফ ব্লাড ভেসেলস আছে। একটা হচ্ছে আর্টারি, নেক্সট হচ্ছে ভেন, এবং তারপরে আসবে ক্যাপিলারি। একটা একটা করে আমরা দেখব। আর্টারি, আর্টারি কি বলছে? ক্যারি অক্সিজেন রিচ ব্লাড অ্যাওয়ে ফ্রম দ্য হার্ট টু রেস্ট দ্য বডি। ক্যারি কি? অক্সিজেন রিচ ব্লাড, অর্থাৎ এই আর্টারিজ গুলো সেই সমস্ত ব্লাডকে ক্যারি করবে যেই ব্লাডে অক্সিজেনের অ্যামাউন্টটা বেশি আছে। কোন ব্লাডে অক্সিজেনের অ্যামাউন্ট বেশি থাকবে? যেই ব্লাডটা লাংস থেকে গোটা বডিতে ডিস্ট্রিবিউটেড হচ্ছে, সেই ব্লাডে অক্সিজেনের অ্যামাউন্টটা কিন্তু বেশি থাকবে, এবং সেই ব্লাডটা যাবে আর্টারির থ্রু। বোঝা গেল? অক্সিজেন রিচ ব্লাড চায়। Walls are thick, elastic and muscular to handle the high pressure. এখন আর্টারির যে ওয়াল, সেগুলো হচ্ছে যেটা কি থিক মানে মোটা হয়, ইলাস্টিক হয় এবং মাস্কিউলার হয়। কেন? কারণ আর্টারির মধ্যে প্রেসার অনেক বেশি থাকে। এখন এর মধ্যে প্রেসার তো বেশি থাকে কেন? তার কারণ তোমরা একটু পরে দেখবে যে হার্ট থেকে আর্টারি তৈরি হয় কোথা দিয়ে জানো? আর্টারি তৈরি হয় হার্ট থেকে। তো হার্ট থেকে যখন
ব্লাডটা আর্টারির থ্রু গোটা বডিতে ডিস্ট্রিবিউটেড হতে থাকে, তো তখন ওর মধ্যে প্রেশারটা অনেক বেশি থাকে। সেই জন্য হাই প্রেসারের জন্য, যাতে হাই প্রেসারে ব্লাড ভেসেলটা বা আর্টারিটা ফেটে না যায়, সেই জন্যই আর্টারির ওয়ালটা কিন্তু থিক হয়, ইলাস্টিক হয় এবং মাস্কিউলার হয়। দেখো এখানে দেখতে পাচ্ছ, এটা একটা আর্টারির ছবি। এই আর্টারির যে ওয়ালটা কিন্তু খুবই মোটা টাইপের, থিক। এবারে থিক ওয়ালের কি আছে, এই যে থ্রি লেয়ার আছে। আর্টারির যে লেয়ারটা কি বলছে, স্ট্রাকচার অফ আর্টারিজ থিক অ্যান্ড ইলাস্টিক ওয়াল। আগের পয়েন্টেই বলা হলো যে থিক এবং ইলাস্টিক ওয়াল থাকবে, হেল্প উইথস্ট্যান্ড দ্য হাই প্রেসার অফ দ্য ব্লাড পাম্প বাই দ্য হার্ট। বললাম কিছুক্ষণ আগে। তো থ্রি লেয়ার্স, আর্টারির তিনটে লেয়ার আছে। একটা কি টিউনিকা ইন্টিমা, যেটা ইনার লেয়ার, যেটা স্মুথ লাইনিং অফ টু রিডিউস ফ্রিকশন। দেখো একদম ভেতরে টিউনিকা ইন্টারনা, যেটা ওটাই টিউনিকা ইন্টিমা। ওটা দেখো একটা স্মুথ লাইনিং, একদম স্মুথ লাইনিং। কেন স্মুথ? কারণ ওখান থেকে ব্লাড যাবে, যদি ফ্রিকশন যদি বেশি হয়ে যায় তাহলে ব্লাড যেতে সমস্যা হবে, সেই জন্য স্মুথ লাইনিং। টিউনিকা মিডিয়া, যেটা মিডিল এবং মোটা লেয়ারটা দেখতে পাচ্ছ, টিউনিকা মিডিয়া। এটা হচ্ছে গিয়ে থিক লেয়ার অফ মাসেল অ্যান্ড ইলাস্টিক ফাইবার ফর ফ্লেক্সিবিলিটি অ্যান্ড স্ট্রেংথ। এই লেয়ারটা স্ট্রেংথ এবং ফ্লেক্সিবিলিটি প্রোভাইড করে। ওকে। নেক্সট টিউনিকা এক্সটার্না। টিউনিকা এক্সটার্না কি একদম আউটার লেয়ার, যেটাকে অ্যাডভেন্টিসিয়া বলছে না, ওটাই টিউনিকা এক্সটার্না। তো এটা কি বলছে, টিউনিকা এক্সটার্না হচ্ছে আউটার লেয়ার, এটা হচ্ছে টাফ প্রোটেক্টিভ লেয়ার, শক্ত ধরনের প্রোটেক্টিভ লেয়ার, হার্ড। এই আর্টারির একটা ইম্পর্টেন্ট ক্যারেক্টার হচ্ছে গিয়ে এর মধ্যে কোনো ভালভ থাকে না। এখন তুমি বলবে ভালভ কি স্যার? তো ভালভ আমি এখন বলছি না, ঠিক একটু পরেই ভালভ আসবে, সেখানে আমি ভালভ কথাটা বলবো। যাই হোক, এটুকু জেনে রাখো যে আর্টারির মধ্যে কিন্তু কোনো ভালভ থাকে না। অ্যাকচুয়ালি ভালভ একটা স্ট্রাকচার, যে বিভিন্ন জায়গায় ভালভ আছে। আমাদের শুধু বডির ভেতর ভালভ আছে তা নয়, আমরা আর্টিফিশিয়াল অনেক জায়গায়, অনেক মেশিনে, এমনকি আমাদের সাইকেলের টায়ার যেখান থেকে আমরা সাইকেলে বাতাস দিই, ঠিক আছে, তো সেখানেও ভালভ আছে। ভালভের অ্যাকচুয়ালি কাজ কি, যে কোনো কিছুর ফ্লোটাকে ইউনিডাইরেকশনাল করবে, মানে একদিকে ফ্লো করতে দেবে, রিটার্ন ব্যাক যাতে না করে আসে সেটাকে প্রিভেন্ট করবে। তো ভালভ কিন্তু আমাদের বডির ভেতরেও থাকে, বাট আর্টারির মধ্যে কোনো ভালভ থাকে না। কেন থাকে না? বিকজ আর্টারির মধ্যে ব্লাড খুব হাই প্রেসারে এবং খুব স্পিডে ফ্লো করে। তো সেখানে যদি ভালভ থাকে তাহলে কিন্তু ওখান থেকে সমস্যা হবে। তো সেই জন্য, বিকজ ব্লাড ফ্লোজ আন্ডার হাই প্রেসার, ব্যাক ফ্লো ডাজ নট অকার। তো এতটাই প্রেসারে এবং এতটাই স্পিডে ব্লাডটা আর্টারির মধ্যে দিয়ে ফ্লো করে যে ব্লাডটা ব্যাকে আর ফ্লো করে আসার কোনো চান্সই পায় না। এবং সেই কারণে ভালভ রাখার কোনো দরকারই নেই। কারণ ভালভ থাকবে কখন, যদি ব্লাডটা আবার পেছনে ব্যাকে যাওয়ার একটা ঘটনা ঘটার ব্যবস্থা থাকতো, যে ব্লাডটা আবার হয়তো পেছনে ফিরে চলে আসছে, কিন্তু এখানে তা হবে না। কারণ এখানে হাই প্রেসার এবং খুব স্পিডে ব্লাডটা ফ্লো করছে। তো এখানে ভালভ রাখার কোনো দরকারই নেই। একটা আর্টারির এক্সাম্পল কি, অ্যাওর্টা, যেটা আমাদের বডির সবচেয়ে লার্জেস্ট আর্টারি। অ্যাওর্টা হচ্ছে আমাদের বডির সবচেয়ে লার্জেস্ট আর্টারি। ঠিক আছে, চলো নেক্সট স্লাইড দেখা যাক। দেখো ভেইন, এখানে দেখো আর্টারিটা আবার বলেছে, দেখো একদম ভেতরে দেখো টিউনিকা ইন্টিমা, ঠিক আছে, টিউনিকা ইন্টিমা বা ইন্টারনা যাই বলো, তারপরে আছে টিউনিকা মিডিয়া, আর মাঝখানে একটা কানেকটিভ টিস্যু লেয়ার আছে যাই হোক, এবং বাইরে আছে টিউনিকা অ্যাডভান্টিসিয়া। ওকে, এটা আর্টারি দেখো মোটা কতটা, ওয়ালটা কিরকম মোটা দেখো। কিন্তু ভেনের দেখো, ভেনের কিন্তু ওয়ালটা কতটা পাতলা। তুমি দেখো আর্টারির ওয়ালটা কিন্তু মোটা। দেখো এই যে আর্টারির ওয়ালটা কতটা, এইখান থেকে একদম এতটা পর্যন্ত অনেক মোটা। কিন্তু অন্যদিকে দেখো ভেনের ওয়ালটা দেখো, জাস্ট এইখান থেকে এতটা পর্যন্ত অনেক পাতলা। ভেনের ওয়ালটা অনেক পাতলা, কিন্তু আর্টারির ওয়ালটা কিন্তু অনেকটাই মোটা। বোঝা গেল? তো ভেতরের লেয়ারটা হচ্ছে টিউনিকা ইন্টিমা, তারপরে কানেকটিভ টিস্যুর একটা পাতলা লেয়ার থাকে, তারপর টিউনিকা মিডিয়া এবং টিউনিকা অ্যাডভান্টিসিয়া। হলো। তো ভেন কি? ভেন হচ্ছে উল্টো জিনিস। আর্টারি হচ্ছে অক্সিজেন রিচ ব্লাড ক্যারি করতো, ভেন হচ্ছে অক্সিজেন পোর ব্লাড ক্যারি করে। অনেকে বলবে ভেন স্যার কার্বন ডাই অক্সাইড জেনারেটেড ব্লাড ক্যারি করে, আর এই কথাটা পুরোপুরি ভুল। ঠিক আছে, কেন ভুল? কারণ ভেনের ব্লাডে শুধুমাত্র কার্বন ডাই অক্সাইড থাকে তা নয়,
আর আর্টারির ব্লাডে শুধুমাত্র অক্সিজেন থাকে তাও নয়, আর্টারির ব্লাডে অক্সিজেন থাকে, তার অ্যামাউন্টটা বেশি থাকে, কার্বন ডাই অক্সাইডও থাকে, তার অ্যামাউন্টটা অনেক কম থাকে, সেই জন্য আমরা সেটাকে নেগলেক্ট করে দিই। ঠিক আছে, ঠিক তেমনি ভেনের ব্লাডেও অক্সিজেন থাকে বাট খুব মিনিমাম অ্যামাউন্টে থাকে, ম্যাক্সিমামটা কার্বন ডাই অক্সাইড থাকে। সেই জন্য আমরা বলছি ক্যারি অক্সিজেন ওর ব্লাড ব্যাক টু দ্য হার্ট, টিস্যু থেকে আবার হার্টে ব্লাডটাকে ফেরত নিয়ে আসবে কে, ভেন। তো ভেনের স্ট্রাকচার দেখো থিন এবং লেস ইলাস্টিক ওয়াল, দেখতে পাচ্ছ ভেনের ইলাস্টিক ওয়ালটা বেশ, ভেনের ওয়ালটা বেশি ঠিক নয়। সিন্স ব্লাড ইন ভেন ফ্লোজ আন্ডার লো প্রেসার, কারণ ভেনের মধ্যে ব্লাডটা কি অনেক লো প্রেসারে ফ্লো করে, সেই জন্য ব্লাডটা কিন্তু এখানে মানে ভেনের যে ওয়ালটা কিন্তু এখানে বেশি ঠিক নয়। ওয়াইড লুমেন, ভেনের লুমেনটা অনেক বেশি। লুমেন মানে কি, চলো লুমেন কি জিনিস দেখাই। লুমেন হচ্ছে গিয়ে, আমি যদি এখানে একটা ছবি আঁকি, ধরে নাও এখানে একটা ছবি আঁকছি, এটা ধরো আর্টারির ছবি আঁকছি, তো এইটা একটা পাইপ লাইন, এটা একটা পাইপ লাইন, ঠিক আছে, এটা পাইপ লাইন। এই পাইপ লাইনের মধ্যে কতটা ফাঁকা জায়গা আছে সেটাই তার লুমেন। মানে এই ছবিতে দেখতে গেলে এইটা হচ্ছে গিয়ে লুমেন, এইটা, এটা হচ্ছে গিয়ে লুমেন, এইটা হচ্ছে লুমেন। দেখো আর্টারির লুমেনটা অনেকটা ছোট, কিন্তু ভেনের লুমেনটা দেখো একদম এখান থেকে একদম এতটা পর্যন্ত, ভেনের লুমেন অনেক মোটা। ঠিক আছে, ভেনের লুমেনটা অনেকটা মোটা। আর কি আছে, ভালভ আছে, এই দেখো ভেনের মধ্যে ভালভ আছে, এই দেখো ভালভ, ভালভ, ঠিক আছে, এই দেখো ভালভ আছে, বুঝতে পেরেছো? তো ভেনের মধ্যে কিন্তু ভালভ আছে। ভেন হ্যাভ ভালভস টু প্রিভেন্ট দ্য ব্যাকফ্লো অফ ব্লাড অ্যাজ ইট ট্রাভেল এগেনস্ট গ্র্যাভিটি। ভেন কি, গ্র্যাভিটির এগেনস্টে ব্লাড যায় ভেনের মধ্যে দিয়ে, তো সেই জন্য ভেনের মধ্যে কি হয়, ব্লাডের ব্যাকফ্লো হওয়ার চান্স থাকে, এবং সেটা যাতে প্রিভেন্ট করা যায় সেই জন্য ভালভ এখানে প্রেজেন্ট থাকে। একটা এক্সাম্পল ভেনের হচ্ছে ভেনা কেভা, যেটাকে লার্জেস্ট ভেন আমরা বলে থাকি। বোঝা গেল? তাহলে আশা করছি এই স্লাইডটা আমি ক্লিয়ার করতে পারলাম তোমাদের কাছে। বোঝা গেল? চলো আমরা এবার নেক্সট স্লাইডে যাই। এরপর হচ্ছে ক্যাপিলারিস। তাহলে আমরা আর্টারি দেখলাম, ভেন দেখলাম, এবার আমরা দেখবো কি ক্যাপিলারিস। ক্যাপিলারিস কি, দেখো এখানে দেখতে পাচ্ছ এটা আর্টারিস, রেড কালারের, আর্টারিকে রেড কালারের কারণ অক্সিজেনেটেড ব্লাড, ম্যাক্সিমাম অক্সিজেনেটেড ব্লাড এখান দিয়ে যায়। ভেন কে ব্লু কালার দিয়ে আমরা ডিনোট করি, বিকজ ভেনে পোর অক্সিজেনেটেড ব্লাড থাকে। এবং এই আর্টারি আর ভেন কে কানেক্ট করছে কে, ক্যাপিলারি। দেখো ক্যাপিলারিতে অক্সিজেনেটেড ব্লাড আসছে এবং এখান থেকে পোর অক্সিজেনেটেড ব্লাডে কনভার্ট হয়ে যাচ্ছে। তখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে এমন কি ম্যাজিক এখানে ঘটছে যে অক্সিজেনেটেড ব্লাডটা এখানে আসার পর পোর অক্সিজেনেটেড ব্লাডে কনভার্ট হয়ে যাচ্ছে। অ্যাকচুয়ালি বলতে গেলে এখানে কে আছে জানো, এই ক্যাপিলারি কোথায় থাকে, ক্যাপিলারি হচ্ছে গিয়ে যেখানে টিস্যু থাকে বা সেল থাকে, এখানে সেল আছে, বুঝতে পেরেছো, সেল আছে, এখানে সেল আছে। তো সেলের মধ্যে অক্সিজেনটা কাজে লাগছে, এবং CO2টা এখানে অক্সিজেন কি হচ্ছে, অক্সিজেনটা এখানে কাজে লাগছে, অক্সিজেনটা এখানে কাজে লাগছে, এবং এইখান থেকে কে বেরিয়ে আসছে, CO2 বেরিয়ে আসছে, ঠিক আছে। এবং সেই CO2 বেরিয়ে আসার জন্য অক্সিজেন কমে যাচ্ছে এই ব্লাডে, CO2 বেড়ে যাচ্ছে, সেই জন্য এখানে কালারটা চেঞ্জ করে দিয়েছে। বোঝা গেল? ওকে। তো ক্যাপিলারি কি বলেছে, ক্যাপিলারি বলেছে দেখো স্মলেস্ট অ্যান্ড থিনেস্ট অনলি অনলি এন্ডোথেলিয়াম ব্লাড ভেসেল, স্মলেস্ট এবং থিনেস্ট ব্লাড ভেসেল আমাদের বডি থেকে না ক্যাপিলারি। এখানে শুধুমাত্র এন্ডোথেলিয়াম থাকে। শুধুমাত্র এন্ডোথেলিয়াম মানে কি বলতো, শুধুমাত্র এন্ডোথেলিয়াম মানে হচ্ছে গিয়ে একমাত্র এন্ডোথেলিয়াম থাকবে। আগের চ্যাপ্টার মানে আগের স্লাইডে আমরা দেখেছিলাম কি, যে তিনটে লেয়ার ছিল। একদম ভেতরের লেয়ার যেটা টিউনিকা ইন্টারনা, এখানে কেবলমাত্র ওই টিউনিকা ইন্টারনাটাই থাকবে, আর অন্য কোনো লেয়ার থাকবে না। কানেক্ট আর্টারি অ্যান্ড ভেন, আর্টারি অ্যান্ড ভেন কি কানেক্ট করছে। ওয়ালস আর ওয়ান লেয়ার ওয়ান সেল থিক, এর যে ওয়াল গুলো একটা সেল লেয়ার মোটা, মানে ক্যাপিলারির ওয়াল গুলো একটা সেল লেয়ার মোটা। মানে কিরকম দেখতে হয়, আমি চলো একটু ছবি এঁকে দেখিয়ে দিচ্ছি ক্যাপিলারির ওয়াল কিরকম দেখতে হয়। ধরে নাও এটা ক্যাপিলারির ওয়াল, এটা ধরো ক্যাপিলারির একটা ওয়াল, এটা ক্যাপিলারি যাচ্ছে, ঠিক আছে। এবার এখানে কি একটা সেল লেয়ার
একটা সেল লেয়ার মোটা থাকবে এগুলো, দেখো এগুলো একটাই সেল থাকবে, একটাই সেল লেয়ার মোটা থাকবে। একের বেশি কোনো সেল লেয়ার থাকবে না। এখানে একটাই সেল লেয়ার আছে, আমি কি এখানে ডাবল সেল লেয়ার দিচ্ছি? কিন্তু দিচ্ছি না, এই ডাবল সেল লেয়ার কিন্তু এখানে থাকবে না, একটা সিঙ্গেল সেল লেয়ার থাকবে, সিঙ্গেল সেল লেয়ার। কিন্তু যেখানে আর্টারির ক্ষেত্রে এখানে আরেকটা সেল লেয়ার ছিল, তার উপর আরো একটা সেল লেয়ার ছিল, এতগুলো সেল লেয়ার ছিল, কিন্তু ক্যাপিলারি ক্ষেত্রে অনলি সিঙ্গেল সেল লেয়ার থাকে। কেন থাকে? বিকজ এখানে গ্যাসের ডিফিউশনটা হয়। দেখো এখানে গ্যাসের ডিফিউশন হচ্ছে না, অক্সিজেন ভেতরে ঢুকছে, CO2 বেরিয়ে যাচ্ছে, তো এই গ্যাসের ডিফিউশনটা যাতে হয়, তো সেই জন্য এখানে সিঙ্গেল সেল লেয়ার থাকে। বোঝা গেল? আচ্ছা, walls are wall cell layer thick, allowing exchange of oxygen with nutrient waste product between blood and tissue. Function of blood vessel, এত কিছুর পরে আমরা blood vessel এর ফাংশন জানবো। arteries deliver oxygen and nutrient to tissue, artery কি করে না অক্সিজেন এবং নিউট্রিয়েন্ট টিস্যুকে ডেলিভার করে। আচ্ছা, vein কি করে রিটার্ন deoxygenated blood and waste product to the heart, vein deoxygenated blood, অর্থাৎ যে ব্লাডে কম অক্সিজেন থাকবে, কার্বন ডাই অক্সাইড ব্লাড বেশি থাকবে, যে ব্লাডটা টিস্যু থেকে তৈরি হবে, তো সেই টিস্যুর ওখান থেকে হার্টে নিয়ে যাবে। ক্যাপিলারি কি করবে? এক্সচেঞ্জ গ্যাসেস, নিউট্রিয়েন্ট এন্ড ওয়েস্ট মেটেরিয়াল বিটুইন ব্লাড এন্ড সেল। ঠিক আছে, ব্লাড এন্ড সেলের মধ্যে, এখানে দেখো সেল আমি বলেছি যে সেল, এই সেলের মধ্যে কি করবে? নিউট্রিয়েন্ট, ওয়েস্ট মেটেরিয়াল, গ্যাসেস এদের এক্সচেঞ্জ করবে কে? ক্যাপিলারি। দেখো এখানে ক্যাপিলারির পিকচার দেওয়া আছে, অনেক সময় আমাদের স্কিনে এরকম দেখতে পাওয়া যায়, তো এটা হচ্ছে ক্যাপিলারি। ট্রিটমেন্টও হয়, ডক্টররা ট্রিটমেন্ট করে দেয়। তো এই যে দেখতে পাচ্ছ না, এই যে রেখাগুলো, এগুলো হচ্ছে ক্যাপিলারি আমাদের বডিতে। ওকে, তো আশা করছি এই স্লাইডটা তোমরা বুঝতে পারছো, এই স্লাইডটা দিয়ে তোমাদের আর কোনো অসুবিধে নেই। চলো এগুলো আমি ক্লিয়ার করে দিই একটু, দেখতে ভালো লাগবে। নেক্সট স্লাইড। নেক্সট স্লাইডে দেখো আমরা আর্টারি আর ভেনের একটা ডিফারেন্স দেখতে পাচ্ছি। ওকে, কি ডিফারেন্স? বলছে ডিফারেন্স বিটুইন আর্টারি এন্ড ভেন। প্রথমে আছে ভেন, আর এর পাশে আছে আর্টারি। ভেন মুভস টুয়ার্ডস দ্য হার্ট, ভেন কি করে? টিস্যু থেকে হার্টের দিকে যায়। আর আর্টারি মুভস অ্যাওয়ে ফ্রম দ্য হার্ট, হার্ট থেকে টিস্যুর দিকে যায়। ভেন কালেক্ট ব্লাড ফ্রম দ্য অর্গান, বিভিন্ন অর্গানের যে টিস্যু বা সেল আছে সেখান থেকে ব্লাডটাকে কালেক্ট করে হার্টে নিয়ে যায়। অ্যান্ড আর্টারি ডিস্ট্রিবিউট ব্লাড টু দ্য বডি। ঠিক আছে, মানে আর্টারি হচ্ছে গিয়ে হার্ট থেকে ব্লাডটা নিয়ে গোটা বডিতে ডিস্ট্রিবিউট করে দেয়। ভেন কি করে? ব্লাড প্রেসার এখানে অনেক লো, কিন্তু আর্টারিতে ব্লাড প্রেসার অনেক বেশি হাই। ভেনে কোনো ভেনে ভালভ থাকে, ভেনে ভালভ থাকে কারণ এখানে প্রেসার লো, তো ব্যাকফ্লো হওয়ার চান্স থাকবে, সেই জন্য ভালভ থাকবে। কিন্তু আর্টারিতে প্রেসার অনেক হাই, তো ব্যাকফ্লো হওয়ার কোনো চান্স নেই, সেই জন্য এখানে ভালভ অ্যাবসেন্ট থাকবে। ভেন কি করে? ডিঅক্সিজেনেটেড ব্লাড কে ক্যারি করে, এক্সেপ্ট পালমোনারি ভেন। পালমোনারি ভেন ডিঅক্সিজেনেটেড ব্লাড ক্যারি করে না, এ অক্সিজেনেটেড ব্লাড ক্যারি করে। ঠিক আছে, নামে ভেন, করা উচিত ডিঅক্সিজেনেটেড ব্লাড, যেটা সব ভেনই করে, কিন্তু এই পালমোনারি ভেন কিন্তু ডিঅক্সিজেনেটেড ব্লাড ক্যারি করে না, বরং এই অক্সিজেনেটেড ব্লাড ক্যারি করে। ঠিক তেমনি ভাবে আর্টারি অক্সিজেনেটেড ব্লাডই ক্যারি করে, কিন্তু একটাই এক্সেপশন আছে, সেটা হচ্ছে পালমোনারি আর্টারি, যে কিন্তু ডিঅক্সিজেনেটেড ব্লাডকে ক্যারি করে। ঠিক আছে, ভেন স্টার্ট ইন ব্লাড ক্যাপিলারিজ, ব্লাড ক্যাপিলারি থেকে ভেন স্টার্ট হয় এবং হার্টে গিয়ে শেষ হয়। আর্টারি হার্ট থেকে শুরু হয়, ক্যাপিলারিতে গিয়ে শেষ হয়। আচ্ছা, when they can be seen subcutaneously, মানে আমাদের জাস্ট স্কিনের নিচে ভেন আছে, আর্টারি অনেক ভেতরের দিকে আছে, স্কিনের নিচেই ভেন আছে। ঠিক আছে, দেখো আর্টারি বলছে দে আর ডিপ সিটেড, আর্টারি কিন্তু অনেক নিচে থাকে, কিন্তু ভেন কিন্তু স্কিনের নিচেই থাকে। ভেন্স কি বলছে? দে কোলাপস when there are no blood in or cut across। ঠিক আছে, যদি ব্লাড যদি না থাকে ভেনের মধ্যে, তাহলে কি হবে? ভেন কিন্তু কোলাপস করে যাবে, কোলাপস করে মানে চপসে যাবে। কেন চপসে যাবে? বিকজ ভেনের তো ওয়ালটা অত মোটা নয়, তো ও কিন্তু প্রেসার হ্যান্ডেল করতে পারবে না, ও কোলাপস করে যাবে। কিন্তু আর্টারির ওয়াল তো অনেক মোটা, তাই জন্য আর্টারিতে ব্লাড নাও থাকলে, যদিও এরকম সিচুয়েশন কখনো হয় না যে আর্টারিতে ব্লাড নেই বা ভেনে ব্লাড নেই, বাট ধরে নেওয়া যাক যদি ব্লাড না থাকে তাহলে কিন্তু আর্টারি কোলাপস করবে না, বাট ভেন কিন্তু কোলাপস করে যাবে। তো এটা তোমাদের এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে খুবই ইম্পর্টেন্ট, ভেনস এন্ড আর্টারি ডিফারেন্সেস। প্রায় এক্সামে পড়ে, 3 and 4 মার্কস এর পড়ে থাকে, তো এখানে
সেই ডিফারেন্সটা আমি দিয়ে রাখলাম। আশা করছি এই স্লাইডটাও তোমাদের বুঝতে কোনো অসুবিধে হয়নি। চলো আমরা যাই নেক্সট স্লাইডে। নেক্সট স্লাইডে আমরা সেই ইম্পর্টেন্ট হার্ট কে নিয়ে ডিসকাস করবো। দেখো এখানে হার্টের একটা পিকচার দেওয়া আছে, খুব রিয়েলিস্টিক পিকচার। বাইরে থেকে আমাদের হার্টকে দেখতেছি এরকমই হয়, একদম রিয়েলিস্টিক একটা হার্টের পিকচার আমি এখানে দেখালাম তোমাদেরকে। থাকে লোকেশন কোথায়, দেখো হার্ট ঠিক আমাদের চেস্ট ক্যাভিটিতে, ঠিক এরকম একটা জায়গাতে হার্ট থাকে। দেখো দা হার্ট ইজ আ মাসকিউলার অর্গান দ্যাট পাম্পস ব্লাড থ্রু আউট দ্য বডি। আমরা বলেইছি, আমি বলেছি কিছুক্ষণ আগে যে হার্ট কি না একটা পাম্প, যে আমাদের ব্লাডকে কি করে পাম্প করে বডির মধ্যে। ইট ইজ আ কি পার্ট অফ দ্য সার্কুলেটরি সিস্টেম। সার্কুলেটরি সিস্টেম একটা মেন পার্ট হচ্ছে গিয়ে হার্ট। দ্য এনসিওরিং অক্সিজেন অ্যান্ড নিউট্রিয়েন্ট রিচ অল পার্ট অফ দ্য বডি। হার্ট কি এনসিওর করে, যাতে আমাদের বডিতে সব জায়গায় অক্সিজেন এবং নিউট্রিয়েন্ট পৌঁছতে পারে। হার্টের লোকেশন কোথায়, হার্ট কিন্তু চেস্ট ক্যাভিটির ঠিক মাঝখানে লোকেটেড। আর হার্টের সাইজ কিরকম হয়, একটা ফিস্টের মতো। এইটা হচ্ছে ফিস্ট, ঠিক ফিস্ট যেরকম সাইজের হয়, হার্ট ঠিক সেরকম। তোমরা তোমাদের হার্টকে এরকম ফিস্ট করবে, যেরকম সাইজ দেখতে পাবে হার্টও কিন্তু তোমাদের হার্টটা ঠিক তোমাদের ফিস্টের সাইজই হবে। ঠিক আছে, তো এই হলো হার্ট। স্ট্রাকচার অফ হার্ট খুব ইম্পর্টেন্ট স্লাইড, ভালো করে পড়বে, ভালো করে শুনবে, বুঝবে। এটা কিন্তু পরীক্ষায় বারবার আসে, স্ট্রাকচার অফ হার্ট, তার সাথে পিকচার, এই পিকচারটা আঁকতে হয় এবং তার সাথে হার্টের পিকচার মানে লিখতেও হয়। তো দ্য হার্ট ইজ ডিভাইডেড ইন্টু ফোর চেম্বার। হার্টের মধ্যে হিউম্যান হার্টের কটা চেম্বার আছে, ফোর চেম্বার, চারটে চেম্বার আছে। কি কি, রাইট অট্রিয়াম, রাইট ভেন্ট্রিকল, লেফট অট্রিয়াম, লেফট ভেন্ট্রিকল। তাহলে কি আছে, রাইট অট্রিয়াম, এটা হচ্ছে রাইট অ্যাট্রিয়াম, এটা হচ্ছে কি লেফট অ্যাট্রিয়াম। দেখো লেখা আছে রাইট অ্যাট্রিয়াম, লেফট অ্যাট্রিয়াম, রাইট ভেন্ট্রিকল, লেফট ভেন্ট্রিকল। তাহলে আমি যদি বলি, এখানে যদি বলি ভালো করে, তাহলে এই জায়গাটা দেখলে তুমি বুঝতে পারবে কিরকম। এখানে দেখো, এখানে এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এই এই যে জায়গাটা, এখান থেকে এই পোর্শনটা হচ্ছে গিয়ে রাইট আট্রিয়াম, এর নিচের পোর্শনটা হচ্ছে গিয়ে রাইট ভেন্ট্রিকল, এখানে এই পোর্শনটা হচ্ছে গিয়ে লেফট আট্রিয়াম, আর এই নিচের পোর্শনটা হচ্ছে গিয়ে লেফট ভেন্ট্রিকল। বোঝা গেল, রাইট অ্যাট্রিয়াম, লেফট অ্যাট্রিয়াম, রাইট ভেন্ট্রিকল, লেফট ভেন্ট্রিকল। কোথায় আছে, রাইট অ্যাট্রিয়াম কি করছে, রাইট অ্যাট্রিয়াম, right atrium receive oxygen poor blood from the body। রাইট অ্যাট্রিয়ামে কে কে ঢুকেছে দেখো, তো আমরা আরেকবার কারসার নিই। দেখো রাইট এট্রিয়ামে কে কে ঢুকেছে, এই যে সুপিরিয়র ভেনা কেভা ঢুকেছে, সুপিরিয়র ভেনা কেভা ঢুকেছে। আর কে ঢুকেছে, ইনফিরিয়র ভেনা কেভা ঢুকেছে। সুপিরিয়র ভেনা কেভা আর ইনফিরিয়র ভেনা কেভা, এরা হচ্ছে রাইট এট্রিয়ামে ঢুকেছে। আরেকবার দেখাচ্ছি না, রাইট এট্রিয়ামে এই যে সুপিরিয়র ভেনা কেভা ঢুকেছে এবং নিচ থেকে ইনফিরিয়র ভেনা কেভা ঢুকেছে। দুটোই কিন্তু দু ধরনের ভেইন। এরা কোথায় এসছে, এরা হচ্ছে রাইট অ্যাট্রিয়ামে ঢুকেছে। রাইট অ্যাট্রিয়াম দেখো এখানে যে রাইট অ্যাট্রিয়ামে ওপেন হয়েছে সুপিরিয়র ভেনা কেভা, আর এখানে দেখো ইনফিরিয়র ভেনা কেভা ওপেন হয়েছে। তো তার মানে আমাদের বডি থেকে ব্লাড কোথায় আসে, হার্টের এই রাইট অ্যাট্রিয়ামে আসে। বোঝা গেল। দেন এখান থেকে কোথায় যাবে, এইখান থেকে এই দেখো ভালভ আছে, এখানে দেখো হার্টের মধ্যে এই একটা ভালভ, এই একটা ভালভ, এই ভালভের থ্রু এই রাইট ভেন্ট্রিকলে ব্লাডটা আসে। তাহলে রাইট অ্যাট্রিয়াম থেকে বাল্ব মানে ব্লাড কি কোথায় আসে না রাইট ভেন্ট্রিকলে আসে। রাইট ভেন্ট্রিকল থেকে ব্লাডটা কোথায় যায় না এই পাইপ লাইনের বা এই ব্লাড ভেসেলের মধ্যে ঢুকে যায়। এই পাইপ লাইনটা কি, এই পাইপ লাইনের নাম হচ্ছে পালমোনারি আর্টারি। ঠিক আছে, পালমোনারি আর্টারি মানে যে আর্টারি লাংসে যাবে। দেখো আমাদের দুটো লাংস আছে, এই পালমোনারি আর্টারিও দেখো এখানে দুটো ভাগে ভাগ হয়ে যাচ্ছে, এই পাশে একটা ভাগ চলে গেছে আর এই পাশে একটা ভাগ চলে গেছে। এই পাশেরটা এই পাশের লাংসে চলে যাবে, আর এ পাশেরটা এইখান দিয়ে বেরিয়ে এ পাশের লাংসে চলে যাবে। বোঝা গেল, দুপাশে দুটো লাংসে চলে গেল। হুম, তো ওই পাশ থেকে আবার লাংস থেকে ব্লাড আসবে, এসে পালমোনারি ভেনের মধ্য দিয়ে এই লেফট আর্টারিয়ামে ঢুকবে। দেখো এই যে পালমোনারি ভেন লেখা আছে, এই পালমোনারি ভেনের মাধ্যমে লেফট আর্টারিয়ামে ঢুকবে। বোঝা গেল, লেফট আর্টারিয়ামে ঢোকার পর এখান থেকে আবার ভালভ ক্রস করে এখানে আসবে, ভালভ ক্রস করে লেফট ভেন্ট্রিকলে আসবে, লেফট ভেন্ট্রিকল থেকে বেঁকে এই এর মধ্যে ঢুকে যাবে। এই এটা কি, এটা হচ্ছে অ্যাওর্টা। দেখো এই অ্যাওর্টার মধ্যম দিয়ে এখান দিয়ে যে
এখান দিয়ে যে অ্যাওর্টার মধ্যে, এই যে এইখান দিয়ে অ্যাওর্টার মধ্যম দিয়ে যে এই পাশ দিয়ে বেরিয়ে যাবে, নিচ থেকে অ্যাওর্টাটা আছে এটা দিয়ে গোটা বডিতে ছড়িয়ে পড়বে। এই পাশ দিয়ে ওপরে গোটা আমাদের হার্টের ওপরে যত বডি আছে সেখানে ছড়িয়ে পড়বে, আর এইটা দিয়ে আমাদের হার্টের নিচে আমাদের বডির যত পার্ট আছে সেখানে ছড়িয়ে পড়বে। তাহলে বোঝা গেল হার্টের কতগুলো চেম্বার, চারটে চেম্বার। প্রথমে ব্লাড রাইট আট্রিয়ামে আসবে, তারপরে কোথায় আসবে, তারপরে রাইট ভেন্ট্রিকেলে আসবে, তারপরে লেফট অ্যাট্রিয়ামে আসবে, লেফট ভেন্ট্রিকেলে যাবে। বোঝা গেল? এবার ভাল্ব গুলো কি কি, কোথায় কি ভাল্ব থাকে, চলো এগুলো একটু মুছে নিই। তাহলে ভাল্ব গুলো কোথায় কি আছে আমি বোঝাতে পারবো, ছবিটা পরিষ্কার হলে ভালো লাগবে। বোঝা গেল? ভাল্ব কি বলছে? ভাল্ব বলছে, দেখো এখানে লেখা আছে, আমি যে বলেছিলাম এনসিওর ওয়ান ওয়ে ফ্লো অফ ব্লাড। ভাল্ব কি করে? ব্লাডের ওয়ান ওয়ে ফ্লোটাকে এনসিওর করে। প্রথম ভাল্ব হচ্ছে ট্রাইকাসপিড ভাল্ব, নেক্সট হচ্ছে পালমোনারি ভাল্ব, নেক্সট হচ্ছে মাইট্রাল ভাল্ব, নেক্সট হচ্ছে অ্যাওর্টিক ভাল্ব। কোথায় কোন ভাল্বটা আছে দেখো। ট্রাইকাসপিড ভাল্ব যেটা আছে, এটা কোথায় আছে? ট্রাইকাসপিড ভাল্ব, ট্রাইকাসপিড ভাল্ব বিটুইন দ্য রাইট অ্যাট্রিয়াম অ্যান্ড ভেন্ট্রিকল। অর্থাৎ এই যে ভাল্বটা, এই যে ভাল্বটা দেখতে পাচ্ছ, এইখান থেকে একটা গেছে আর এইখান থেকে একটা আসছে, এই যে ভাল্বটা, এই ভাল্বটাই কি না ট্রাইকাসপিড ভাল্ব। দেখো লেখা আছে ট্রাইকাসপিড ভাল্ব। বুঝতে পেরেছো? নেক্সট হচ্ছে গিয়ে পালমোনারি ভাল্ব। পালমোনারি ভাল্ব কোথায় আছে? বিটুইন রাইট ভেন্ট্রিকল অ্যান্ড পালমোনারি আর্টারি। পালমোনারি আর্টারি কে? এইটা, এটা পালমোনারি আর্টারি, এটা হচ্ছে রাইট ভেন্ট্রিকল। তো এই রাইট ভেন্ট্রিকল আর পালমোনারি আর্টারির মধ্যে এই যে ভাল্বটা ছোট্ট করে আছে না, এই যে ছোট্ট করে যেটা আছে, এটা হচ্ছে পালমোনারি ভাল্ব। দেখো লেখা আছে পালমোনারি ভাল্ব। ঠিক আছে? তারপর মিট্রাল ভাল্ব বিটুইন লেফট অ্যাট্রিয়াম অ্যান্ড ভেন্ট্রিকল। এই যে ভাল্বটা এখানে দেখতে পাচ্ছ, এই একটা আর এই একটা, এই যে এইখান দিয়ে বেরিয়েছে এই একটা, এই যে ভাল্বটা, এটা দেখো মিট্রাল ভাল্ব। ঠিক আছে? অ্যান্ড অ্যাওর্টিক ভাল্ব বিটুইন লেফট ভেন্ট্রিকল অ্যান্ড অ্যাওর্টা। এটা হচ্ছে লেফট ভেন্ট্রিকল আর এটা হচ্ছে অ্যাওর্টা। এই যে ছোট্ট করে যে ভাল্ব দুটো আছে, এটাই হচ্ছে অ্যাওর্টিক ভাল্ব। বোঝা গেল? এই হলো হার্টের স্ট্রাকচার। একটা অরিজিনাল হার্টকে আমরা যদি সেকশন করি তাহলে এটা এরকম দেখতে পাবো, ঠিক এই পিকচারটা যেরকম আছে এরকম দেখতে পাবো। এটা তো একটা কার্টুনিস একটা ইমেজ, কিন্তু এটা একটা অরিজিনাল ইমেজ। দেখো এখানে এই যে ট্রাইকাসপিড ভাল্ব, মানে ট্রাইকাসপিড মানে তিনটে ডোর থাকবে। এই একটা ডোর, এখানে দেখো একটা ডোর, দুটো ডোর, তিনটে ডোর। এখানে দেখো বাইকাসপিড ওয়ান আর টু। বাইকাসপিড কোনটা? এই মিট্রাল যে ভালভ আছে না, মাইট্রাল ভালভেরই আরেক নাম কি? বাইকাসপিড ভালভ। মাইট্রাল ভালভেরই আরেক নাম হচ্ছে গিয়ে বাইকাসপিড ভালভ। বাইকাসপিড ভালভ, কারণ মাইট্রাল ভালভেরই আরেক নাম বাইকাসপিড ভালভ। কেন? কারণ এখানে দেখো দেখতে পাচ্ছ এই একটা আর এই দুটো মাইট্রাল ভালভ। ঠিক আছে? দুটো ডোর আছে এই জন্য বাইকাসপিড ভালভ, আর এখানে তিনটে ডোর আছে সেই জন্য ট্রাইকাসপিড ভালভ। তাহলে বোঝা গেল? আশা করছি এই স্লাইডটা বোঝা গেছে এবং ইন্টারেস্টিং লেগেছে। চলো এগুলো একটু ক্লিয়ার করে দিই, তাহলে তোমাদের ভালো লাগবে স্লাইডটা। ঠিক আছে? এবার আমরা নেক্সট স্লাইডে যাব। নেক্সট স্লাইড। এবার হচ্ছে ওয়ালস অফ হার্ট। ওয়ালস অফ হার্ট কি বলছে? পেরিকার্ডিয়াম। হার্টের যে ওয়াল সেটা কি হবে? পেরিকার্ডিয়াম। প্রোটেকটিভ আউটার কাভারিং, হার্টের যে কাভারিং সেটাকে পেরিকার্ডিয়াম বলে, আমি ছবি এঁকে দেখে দেবো। মায়োকার্ডিয়াম, থিক মাস্কিউলার লেয়ার দ্যাট কন্ট্রাস্ট টু পাম্প ব্লাড। মায়োকার্ডিয়াম অ্যাকচুয়ালি কন্ট্রাক্ট করে, যার জন্য ব্লাডটা হার্ট থেকে পাম্প হয়ে বাইরে বেরোতে পারে। অ্যান্ড এন্ডোকার্ডিয়াম, ইনার স্মুথ লাইনিং অফ দ্য ব্লাড। হার্টকে আমরা কি বলছি? এন্ডোকার্ডিয়াম বলছি। চলো একটা ছবি এঁকে দেখা যাক এদের স্ট্রাকচারটা কিরকম হয়। ঠিক আছে? আমি একটা হার্টের একটা পিকচার ড্র করছি। মনে রাখবে, অলওয়েজ মনে রাখবে কি, অ্যাওর্টার যে, অ্যাওর্টার নয় আর্টারির যে ওয়ালটা, সে আর্টারির ওয়াল কিন্তু অত্যন্ত রকমের পাতলা হয়। এটা আমি একটা আর্টারির ওয়াল ড্র করছি। আর্টারির ওয়াল কিন্তু অত্যন্ত রকমের পাতলা হয়। ঠিক আছে? আর ভেন্ট্রিকেলের যে ওয়াল, ভেন্ট্রিকেলের ওয়াল কিন্তু খুব সুন্দর মোটা হয়। দেখো এটা ভেন্ট্রিকেলের ওয়াল।
ভেন্ট্রিকালের ওয়াল দেখো কত মোটা। দেখতে পেয়েছো? তো এই যে এখানে দেখো, এইখানে ওয়ালটা দেখো হার্টের, তো একদম যে ভেতরের যে এই লেয়ারটা, এই লেয়ারটাকে আমরা কি বলছি? এই লেয়ারটাকে আমরা বলছি কি? এন্ডোকার্ডিয়াম। কি বলছি? এন্ডোকার্ডিয়াম। কোনটা? এন্ডোকার্ডিয়াম কোনটা? এই লেয়ারটা। আর এই মাঝখানের যে লেয়ারটা, মাঝখানের লেয়ারটা হচ্ছে গিয়ে মায়োকার্ডিয়াম। আর একদম বাইরের যে লেয়ারটা, এই বাইরের লেয়ারটাকে বলছি আমরা কি? পেরিকার্ডিয়াম। বোঝা গেল? তিনটে লেয়ার বোঝা গেল, তাহলে এন্ডোকার্ডিয়াম বোঝা গেল, মায়োকার্ডিয়াম বোঝা গেল, আর পেরিকার্ডিয়াম বোঝা গেল। আচ্ছা, তো এই হচ্ছে হার্ট। হার্টের পিকচারটা আমি আর ড্র করলাম না, কারণ এটা বোঝানোর জন্য যতটুকু দরকার ছিল ততটুকু আমি করলাম। আচ্ছা, নেক্সট হচ্ছে গিয়ে ফাংশন অফ হার্ট। হার্টের কাজ কি? হার্ট ওয়ার্কস লাইক আ পাম্প টু সার্কুলেট ব্লাড। হার্ট কি করে? একটা পাম্পের মতো কাজ করে, যাতে করে ব্লাডটা সার্কুলেট করতে পারে। ব্লাড ফ্লোজ থ্রু টু মেন সার্কিট। ব্লাড হার্ট থেকে কিভাবে ফ্লো করে? না, একটা পালমোনারি সার্কুলেশনের থ্রু, একটা সিস্টেমিক সার্কুলেশনের থ্রু। পালমোনারি সার্কুলেশন আর সিস্টেমিক সার্কুলেশন পরের স্লাইডে ছবি আছে, আমি দেখাচ্ছি। ক্যারিজ পালমোনারি সার্কুলেশনটা কি? না, ক্যারিজ ব্লাড বিটুইন দ্য হার্ট অ্যান্ড লাংস ফর অক্সিজেনেশন, অ্যান্ড সিস্টেমিক সার্কুলেশন ক্যারিজ ব্লাড বিটুইন দ্য হার্ট অ্যান্ড দ্য রেস্ট অফ দ্য বডি। ঠিক আছে, চলো দেখা যাক এই পালমোনারি সার্কুলেশন এবং সিস্টেমিক সার্কুলেশন দুটো জিনিস কিরকম করে হয়। দেখো এখানে আছে পালমোনারি সার্কুলেশন এটা, আর সিস্টেমিক সার্কুলেশন হচ্ছে এটা। পালমোনারি সার্কুলেশন কি হচ্ছে, আর সিস্টেমিক সার্কুলেশন কি হচ্ছে, চলো এখানে আমরা বুঝিয়ে দিই। দেখো, ভালো করে মন দিয়ে লক্ষ্য করো। ধরো, ধরে নাও এটা আমাদের বডি থেকে, এটা হচ্ছে কি? এটা হচ্ছে গিয়ে, এটাকে, এটা হচ্ছে ইনফিরিয়র ভেনা কেভা। আমরা একটুক্ষণ আগে দেখছিলাম ইনফিরিয়র ভেনা কেভা, সেই হচ্ছে ইনফিরিয়র ভেনা কেভা এটা, ইনফিরিয়র ভেনা কেভা। ঠিক আছে, আর এটা হচ্ছে কি কি সুপিরিয়র ভেনা কেভা। এটা কি? এটা হচ্ছে সুপিরিয়র ভেনা কেভা। ওকে, তো এই ইনফিরিয়র ভেনা কেভা এবং সুপিরিয়র ভেনা কেভা দিয়ে ব্লাডটা কোথায় যায়? আলটিমেটলি ব্লাডটা কোথায় যায়? আমাদের এই রাইট অ্যাট্রিয়ামে আসে। রাইট অ্যাট্রিয়াম থেকে ব্লাডটা কোথায় যায়? রাইট অ্যাট্রিয়াম থেকে এই ব্লাডটা রাইট ভেন্ট্রিকালে আসে। ঠিক আছে, রাইট ভেন্ট্রিকালে আসে। রাইট ভেন্ট্রিকাল দিয়ে তারপরে এটা কোথায় যায়? পালমোনারি আর্টারির মধ্যে ঢুকে যায়। আমি দেখিয়েছিলাম হার্টে, এই পালমোনারি আর্টারি, এটা হচ্ছে গিয়ে পালমোনারি আর্টারি, এটা হচ্ছে পালমোনারি আর্টারি। ঠিক আছে, লিখে দিচ্ছি আমি, পালমোনারি আর্টারি। ঠিক আছে, এই পালমোনারি আর্টারির থ্রু এই ব্লাডটা কোথায়? লাংসে যায়। এই লাংসে তাহলে দেখো, একটা মনে করো ইনফিরিয়র ভেনা কেভাই বলো বা সুপিরিয়র ভেনা কেভাই বলো, এতে কি আছে? CO2 জেনারেটেড ব্লাড আছে। CO2 জেনারেটেড ব্লাড, CO2 হাই আছে, আর অক্সিজেন কি এতে কম আছে। এই ব্লাডটা প্রথমে রাইট অ্যাট্রিয়ামে গেল, রাইট অ্যাট্রিয়াম থেকে রাইট ভেন্ট্রিকালে গেল, তারপর পালমোনারি আর্টারির থ্রু এই ব্লাডটাই কোথায় গেল? লাংসে গেল। এই জন্য ব্লু কালার দেখাচ্ছে। কিন্তু লাংসে গিয়ে গ্যাসিয়াস এক্সচেঞ্জ হবে, মানে লাংসে গিয়ে কি হবে? এখান থেকে CO2 টা বেরিয়ে যাবে, এখান থেকে কি হবে? এই ব্লাড থেকে CO2 টা বেরিয়ে যাবে, আর O2 টা, বাইরে থেকে যে O2 টা আসছে, O2 টা ব্লাডের সাথে মিশে যাবে। তো মিশে গেলে এই যে ব্লাডটা আসবে, এই ব্লাডে কি হবে? O2 র অ্যামাউন্টটা কিন্তু বেশি হয়ে যাবে, আর CO2 র অ্যামাউন্টটা কিন্তু কমে যাবে। বোঝা গেল? তো এইটা আবার কি, এই এই যে
ডাকটা, এই ডাকটাকে কি বলছে? এটার নাম হচ্ছে গিয়ে কি পালমোনারি পালমোনারি ভেইন। আমি কিছুক্ষণ আগে বলেছিলাম না দুটো এক্সেপশন। দেখো আটারি, সমস্ত আটারি অক্সিজেনেটেড ব্লাড ক্যারি করে, একমাত্র পালমোনারি আটারি যে কিন্তু CO2 জেনারেটেড ব্লাড ক্যারি করে। আর সমস্ত ভেনই লোয়ার অক্সিজেন এরকম ব্লাডকে ক্যারি করে, কিন্তু পালমোনারি ভেনই একমাত্র অক্সিজেনেটেড ব্লাডকে ক্যারি করে। তো এই পালমোনারি ভেন দিয়ে কি হবে, ব্লাডটা কোথায় যাবে? পালমোনারি ভেন দিয়ে ব্লাডটা কি হবে না লেফট অ্যাট্রিয়ামে ঢুকবে। লেফট অ্যাট্রিয়ামে ঢোকার পর এখানে রাইট অ্যাট্রিয়ামে রাইট লেফট লেফট ভেন্ট্রিকলে আসবে। এটা হচ্ছে লেফট ভেন্ট্রিকল। লেফট ভেন্ট্রিকল দিয়ে এটা কোথায় যাবে? এই যে অ্যাওর্টা থ্রু, এই অ্যাওর্টা থ্রু পুরো জায়গাটায় ছড়িয়ে পড়বে। ওকে, আচ্ছা 1 মিনিট, বোঝা গেল? তো এরকম করে আবার গোটা বডিতে এই ব্লাডটা ছড়িয়ে পড়বে। তো এই যে সার্কুলেশনটা হচ্ছে, তো এই বডি থেকে হার্টে গেল এবং হার্ট থেকে বডিতে ব্লাড এলো, এইটাকে বলছে সিস্টেমিক সার্কুলেশন। আর হার্ট থেকে লাংসে গেল এবং লাংস থেকে আবার হার্টে এলো, এটাকে বলছে পালমোনারি সার্কুলেশন। দুটো কিন্তু একই জিনিস, মানে দুটো একই জিনিস নয়, মানে দুটো একসাথে ঘটলে তবেই আমাদের পুরো ব্লাড সার্কুলেশনটা হবে। কিন্তু দুটোকে আমরা আলাদা আলাদা ভাবে পড়বো, একটা সিস্টেমিক ব্লাড সার্কুলেশন, একটা পালমোনারি ব্লাড সার্কুলেশন। বোঝা গেল? ওকে। তো তাহলে এই ছবিটা নিশ্চয়ই বোঝা গেল যে কিভাবে করে সার্কুলেশন অফ ব্লাড হচ্ছে এখানে। বোঝা গেল? তো সার্কুলেশন অফ ব্লাড, ব্লাড সার্কুলেশন ইজ the continuous movement of blood through the heart, blood vessels, and body. It delivers oxygen and nutrients to the cell and removes carbon dioxide and waste product. Humans have a double circulation system, meaning blood passes through the heart twice in one complete circulation. দেখো এখানে দেখতে পাচ্ছ যে হার্টের মধ্য দিয়ে একই ব্লাড দুবার পাস করছে। একবার এখান থেকে যে পাস করলো একবার, দিয়ে এখান থেকে বেরিয়ে গিয়ে আবার এখান দিয়ে যে আরেকবার পাস করলো, এরকম করেছি, আবার এখান দিয়ে বেরোলো। তো দুবার পাস করছে বলে হার্ট দিয়ে একে ডাবল সার্কুলেশন বলছে। এর মধ্যে পালমোনারি সার্কুলেশন আছে এবং সিস্টেমিক সার্কুলেশন আছে। যা লেখা আছে আমি সব এখানে বলে বুঝিয়ে দিলাম, তো তোমরা পড়লেই বুঝতে পারবে। ওকে, দেখো এখানে সিস্টেমিক সার্কুলেশন, ওখানে পালমোনারি সার্কুলেশন ছিল। ওকে, তো আজকের জন্য এতটুকুই। পরবর্তী ভিডিওতে আমরা দেখব বাকি ক্লাসটা। তো তোমরা যারা আমার ক্লাসে জয়েন করতে চাও, অফলাইন ক্লাসে, তো তারা আসতে পারো, জয়েন করতে পারো। খুব সুন্দরভাবে আমাদের পড়াশুনো হবে এবং আমরা চেষ্টা করছি তোমরা যদি সবাই মিলে আসো তাহলে আমরা প্র্যাকটিক্যালের সুব্যবস্থা রাখছি। এছাড়াও যা যা অ্যাডভার্টাইজমেন্টে যা যা কিছু দেওয়া রয়েছে সমস্ত কিছুই থাকবে। তো নিঃসন্দেহে তোমরা আসতে পারো, যথেষ্ট ভালো করে আমাদের পড়াশুনো করানো হবে। তোমরা এখানে এনজয় করবে যথেষ্ট ভালো রকম ভাবে পড়াশোনার মধ্য দিয়ে। ওকে, তো আজকের জন্য এতটাই। থ্যাংক ইউ, সবাই ভালো থাকবে। গুড বাই।